গোছানোভাবে উপস্থাপন করার জন্য আমার নিজের ভাষায় সাজিয়ে লিখছে। তাই কোথাও কোনো ভুল, টাইপিং মিস্টেক বা বর্ণনাগত ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সময়টা ২০১৩ শেষ দিকে। আমি তখন ৪র্থ শ্রেণীতে পড়ি। আমার বাবা সরকারি চাকরি থাকার কারণে চট্টগ্রামের পতেঙ্গা অঞ্চলে বদলি হয়ে যান। বাবার অফিসের পাশেই বড় জায়গা নিয়ে নতুন একটি আবাসিক গড়ে ওঠে। তখন ৪-৫টি বিল্ডিং ছিল সেখানে। বিল্ডিংগুলোর অবস্থা ছিল খুবই খোলামেলা এবং একটি থেকে অন্যটির দূরত্ব ছিল প্রায় ৪০ থেকে ৫০ মিটার। আমরা একটি ৬ তলা বিল্ডিংয়ের ৫ম তলায় উঠি এবং আমাদের সাথে বেশ কিছু পরিবারও ওঠে সেই বিল্ডিংয়ে। আমাদের বিল্ডিংটি ছিল প্রধান রাস্তা থেকে ৫০ মিটার দূরে। যদিও রাতের বেলা খুব নীরব থাকতো জায়গাটা, কিন্তু সেই রাস্তা দিয়ে হঠাৎ কোনো মালবাহী গাড়ি যখন ঝাঁকুনি খেত, সেই শব্দে আমার বুকটা কেঁপে উঠত। আমার সাথে প্রাকৃতিক বা অপ্রাকৃতিক ঘটনা শুরু হয় ২০১৬ সাল থেকে। তখন আমি প্রচুর ভৌতিক অনুষ্ঠান শুনতাম রাতে। ঘটনা শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম, তাই এফএম রেকর্ড অন এয়ার করে অনুষ্ঠান শুনতাম এবং পরবর্তী অনুষ্ঠানগুলো শুনে নিতাম। সেই সময় আমার রুমে আমার খালাতো ভাই থাকতো। সে একটা কোম্পানিতে জব করতো। তাদের কোম্পানির জব বা কাজের ধরন এমন ছিল, ৭ দিনে কাজ করতে হতো আর পরবর্তী ৭ দিন রাতে কাজ করতে হতো। তাই স্বাভাবিকভাবেই যখন ভাইয়ের রাতে কাজ থাকতো তখন আমাকে একাই ঘুমাতে হতো। আমাদের বাসায় ৩টা বেডরুম, একটা ডাইনিং রুম এবং ২টি টয়লেট, ২টি বারান্দা এবং একটি রান্নাঘর। আব্বু আম্মু রুম থেকে আমার রুম তখন বেশ খানিকটা দূরে। এবার ঘটনায় প্রবেশ করছি। ২০১৬ সালের মে মাসের কোনো একদিনের ঘটনা। তখন আমি ৭ম শ্রেণীতে পড়ছি। আমার খালাতো ভাইয়ের সেদিন নাইট ডিউটি ছিল। আমার স্কুলের পড়া শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। ঘড়ি না দেখার কারণে সঠিক সময়টা আমি বলতে পারছি না। আমার এখনো রাতের খাবার খাওয়া হয়নি, কিন্তু মা বাবা ঘুমাচ্ছে, তাই আমার খাবার বেড়ে ডাইনিং রুমে বসে খাচ্ছিল। সেদিন ওই সময়টা কেন যেন আমার খুব ভয় করছিল। চারদিকে নীরব, নিস্তব্ধ, কোথাও কোনো আওয়াজ নেই। ঘড়ি কাঁটা টিকটিক শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি টেবিলের এক প্রান্তে বসে খাচ্ছিলাম। টেবিলের বিপরীত প্রান্তে সেই ভয়ঙ্কর নীরবতা ভেঙে একটা বিকট আওয়াজ আমার কানে আসে। মনে হলো একটা অদৃশ্য অথচ শক্তিশালী হাত আমার টেবিলের উপর সাজোরে আঘাত করছে। সাথে সাথে টেবিলের সমস্ত কিছু নড়ে উঠল। আমার পানির গ্লাসটা ঠাস করে পড়ে গেল টেবিলের উপর। আমি ডাইনিং রুমে কাউকেই দেখতে পেলাম না, তাই আমার ভেতর শরীর মুহূর্তে কেঁপে উঠল। আমি এক দৌড়ে চলে যাই মা বাবার রুমে। আমার মনে হলো আমি কি ভুল শুনলাম, কিন্তু সেই বিকট ভয়ঙ্কর শব্দটা আমার মা বাবা পেয়েছেন। এরপর আমি খাবার শেষ না করে মা বাবার রুমে এসে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে সবকিছু স্বাভাবিক ছিল। খালাতো ভাই ডে শিফটে চলে আসলো, তাই সারাদিন রাতে ঘুমাতে কোনো অসুবিধা হলো না এবং ততদিনে আমার ভয় কেটে গিয়েছে। আমি ভাবলাম এ ধরনের কোনো ঘটনা হয়তো আমার সাথে আর হবে না, কিন্তু সত্যি কি তাই? না, এটা সবে মাত্র শুরু। এবারে দ্বিতীয় ঘটনার মুখোমুখি আমি। এই ঘটনার কয়েক মাস পরেই ঘটে ঘটনাটি। সেই একই পরিবেশে। তখন পড়া শেষ করতে করতে রাত হয়ে গিয়েছে। ঘড়িতে ১:১০। ভাইয়া অফিসে চলে গিয়েছে, মা বাবা ঘুমাচ্ছিলেন। সেদিনের সেই ঘটনা মনে পড়ে যায় আমার, তাই কিছুটা ভয় পাচ্ছিলাম। ভাবলাম আম্মুকে ডাকবো। আম্মুর রুম যেতে হলে ডাইনিং রুম দিয়ে যেতে হয়, কিন্তু আমি ডাইনিং রুম যেতে দেখি আম্মু আবছা আলোতে যতটুকু দেখতে পেলাম তিনি অন্ধকারের মধ্যে সাদা কাপড় পরে হালকা ঘোমটা দিয়ে মাথা নিচু করে বসে আছেন।
তখন কিছুটা স্বস্তি পায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, ডাইনিং রুমটা আসতেই আমার কাছে খুব ঠান্ডা লাগছিল। বারান্দা তো বন্ধ, তাহলে রুমটা এত ঠান্ডা হলো কিভাবে? যাই হোক, খাবার ঠান্ডা হয়ে যাওয়ায় আম্মুকে বললাম, আম্মু খাবারটা গরম করে দাও তো। আম্মু কোনো সাড়া দিল না। আমি আবারও আম্মুকে বললাম, আম্মু খাবারটা গরম করে দাও। আমি আবারও কোনো সাড়া পেলাম না। খাবারটা গরম করে খাবারটা বেড়ে যাও, আমি টয়লেট থেকে আসছি, এরকম বলেই আমি টয়লেটে গেলাম। তখন একটা ঘংরারির মতো আওয়াজ আমি শুনতে পাই। ভাবলাম তিনি হয়তো খাবার গরম করতে উঠছেন। এরপর আমি টয়লেটে যাই এবং ফ্রেশ হওয়ার জন্য, এবং 7 থেকে 8 মিনিট পর টয়লেট থেকে বের হয়ে দেখি ডাইনিং রুমের লাইটটা এখনো অফ করা। অল্প আলোতে দেখি আমার আম্মুর বসার জায়গা চেঞ্জ করে আমার পাশের চেয়ারে মাথা নিচু করে বসে আছে। এরপর আমি তাকে কিছু বলি না। আমি আবার রুমে চলে যাই এবং গামছা নিয়ে মুখ মুছতে মুছতে ডাইনিং রুমের লাইটের সুইচের দিকে যাই লাইট জ্বালানোর জন্য। লাইটের সুইচটি ছিল আমার আম্মুর বসে থাকার ঠিক পিছনে। তাই আমি যখনই আম্মুর কাছাকাছি যাই তখনই আমার প্রচন্ড ঠান্ডা অনুভূতি হয়। আমি বুঝতে পারছিলাম না এই ছোট্ট জায়গাটা এত ঠান্ডা কিভাবে হলো। তখন আমার গামছাটা আমার মুখে, আর আমার ঠিক পেছনেই আমার আম্মু বসেছিল। আমি লাইট জ্বালাই, পরক্ষণেই আমার পিছনে দেখি ডাইনিং রুমে কোনো কারোই অস্তিত্ব নেই। আম্মুই তো বসেছিল এখানে, এত তাড়াতাড়ি কোথায় যাবে সে? আমি ভাবলাম হয়তো ঘুমোতে চলে গেছে, কিন্তু এতটা নিঃশব্দে কিভাবে যেতে পারে? হয়তো রান্নাঘরে চলে গেছে, কিন্তু রান্নাঘরে যেয়ে দেখি কেউ নেই। এরপর আম্মু রুমে গিয়ে দেখি দরজা লাগানো, কিন্তু এত তাড়াতাড়ি আম্মু দরজাটা লাগিয়ে ফেললো, কোনো শব্দই পেলাম না। হতে পারে আমি শুনতে পাইনি কোনো কারণে। আমি তখন পর্যন্ত ভয় পাচ্ছিলাম না। রুমটা এত ঠান্ডা হয় বিষয়টা যদিও বুঝতে পারছিলাম না। তারপর সব স্বাভাবিক লাগছিল আমার কাছে। এরপর আমি চেয়ারে বসি খাবার খাওয়ার জন্য এবং খাবারে হাত দেই। খাবারটি ছিল প্রচন্ড রকমের ঠান্ডা। মনে হলো মাত্র ডিপ ফ্রিজ থেকে খাবারটি বের করে আমাকে দেওয়া হয়েছে। আম্মু তো জানতো আমি এখনো রাতের খাবার খাইনি, তাহলে তিনি খাবার ফ্রিজে রাখলেন কেন? আমার তখন খুব রাগ হচ্ছিল আম্মুর উপর। তারপর কোনো মতে অল্প কিছু খেয়ে শুয়ে পড়ি। পরদিন সকালে আম্মুকে কিছু একটা বিরক্ত সুরে বললাম, তোমাকে রাতে বললাম খাবার গরম করে দিতে, তা না করে তুমি ফ্রিজ থেকে খাবার বের করে দিয়েছো কেন? কিছুটা অবাক হয়ে আম্মু বলে, কি বলিস, কখন বলছিস আমাকে? তখন আমি আম্মুকে রাতের ঘটনা বলি। এরপর আম্মুর উত্তর শুনে আমি হতভম্ব হয়ে যাই। আম্মু বলল, আমি কাল রাতে ঘুম থেকে উঠেইনি, ডাইনিং রুমে বসে থাকা তো দূরের কথা, আমি খাবার ফ্রিজে রাখিনি, খাবার ঢাকা ছিল টেবিলে। আমি আম্মুর কথা বিশ্বাস করতে পারছিলাম না, তাই আবারও বললাম, মনে করে দেখো, রাতে সাদা জামা পরে তুমি চেয়ারে বসেছিলে। আম্মু বলল, পাগল হয়েছিস, আমার তো কোনো সাদা কাপড়ই নেই। আম্মুর কথা শুনে ভয় দ্বিগুণ হলো। পরক্ষণে আম্মু জিজ্ঞেস করলো, কিরে রাতে ভয় পেয়েছিস? আমি আমতা আমতা করে বললাম, আরে না, এমনি। মা কিছু বুঝতে পারে এবং আব্বুকে বলে। আব্বু মসজিদ থেকে হুজুরকে ডেকে আনে আমাদের ঘরে। হুজুর আমাদের প্রত্যেক রুমের 4 দেয়ালে 4টি করে পেরেক লাগিয়ে দেয় এবং এভাবেই আমাদের ঘর বন্ধ করে দেয়। যেহেতু তখন আমার বোন আমার আম্মুর পেটে ছিল, তাই কোনো ধরনের রিস্ক নিতে চায়নি তারা। যে কিনা আম্মুর মতো কেন দেখা গিয়েছিল, সে আমাকে আমার খাবার এত ঠান্ডাই বা হলো কিভাবে বলতে পারতেন? এরপর অনেক দিন কেটে গেল। আমার বোনের বয়স 5 বছর। আমার খালাতো ভাই তখন বিয়ে করে অন্যত্র চলে গিয়েছে। সুতরাং আমাকে তখন একাই ঘুমাতে হতো। 2021 সালের শেষের দিকে আমাদের বাসার রং করার কাজ চলছিল। হুজুর পেরেকগুলো লাগিয়েছিল, স্কপ টেপ দিয়ে দেয়ালে আটকানো ছিল। তখন
পেরেকগুলো দেয়াল থেকে খুলে ফেলা হয়েছিল যাতে সুবিধা হয়। পরবর্তী পেরেকগুলো ফেলে দেওয়া হয়। এরপর থেকে ছোট ছোট ঘটনা ঘটতে থাকে আমাদের বাসায়। এরপর ভাবতে ভাবতে কখন পরের রাতে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি আমি। এর কিছুক্ষণ পর বাবার ডাকে আমার ঘুম ভাঙে। আমি আবারও ভয় পেয়ে যাই, আতরের গন্ধটা পাচ্ছিলাম না। এরপর বাবার আমার রুমে প্রবেশ করে এবং পুনরায় আমাকে ডাকে। আমি বুঝতে পারিনি তিনি আমার বাবা। তখন আমি তার ডাকে সাড়া দেই। এরপর বাবাকে বলি, তুমি যাও, আমার ভালো লাগছে না। বাবা চলে গেল। এরপর আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা খাটের নিচটা দেখার সাহস হয়ে ওঠেনি, তাই বোনকে বললাম, দেখ তো খাটের নিচে কোনো বস্তা জাতীয় কিছু আছে কিনা। সে বলল, না ভাইয়া, কিছুই নেই। পরবর্তী আমি নিজে দেখলাম কিছুই ছিল না সেখানে। এই ঘটনা আমি কাউকে জানাইনি এবং এই প্রথম আমি কোথাও একটা শেয়ার করছি এই বিষয়টা। এখানে অনেকগুলো প্রশ্ন। ফজর হওয়ার আগে কি আমাকে বাবার কণ্ঠে খাটের নিচ থেকে ডাক দিল, যেটা আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম। আতরের গন্ধটা কেন পাচ্ছিলাম? আর সেই সাদা কাপড়ে মোড়ানো লাশ আমার খাটের নিচে কিভাবে এলো? এসব উত্তরে আমার জানা নেই। আমি সবাইকে বলতে চাই, রাতে ঘুমানো যাবার আগে নিজের খাটের নিচে এবং আশেপাশে একটু দেখে নেবেন। হয়তো হতে পারে আমার মতো আপনিও দেখলেন একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ। হতে পারে আপনার খাটের নিচে সেই লাশটা রয়েছে এবং আপনি এখনো সেই লাশের উপরে শুয়ে আছেন। একবার চেক করে দেখুন আছে নাকি ভয়ঙ্কর লাশটা, যেমনটা আমি দেখেছি। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে এবং অনুষ্ঠানের উপযোগী মনে হয়, তাহলে আপনার কণ্ঠে শুনতে পারলে খুবই ভালো লাগবে। আমার লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবশেষ আপনাদের জন্য এবং রেডিও টিমের সকল সদস্যদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ, নিরাপদ ও ভালো রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইতি আমাদের সাথে ছিলেন সাফায়েত হোসেন সীমান্ত, ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার থেকে। ধন্যবাদ সাফায়েত হোসেন সীমান্ত ভাইকে এত সুন্দর ঘটনা আমাদের পাঠানোর জন্য। অনেক বড় একটা মেইল ছিল। আপনারা যারা দূর দূরান্ত থেকে সাথে আছেন এবং শুনছেন, রেডিও সারাবেলার ফেসবুক পেজ থেকে দেখছেন, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে রেডিও সারাবেলার ফেসবুক পেজ থেকে। আমাদের সাথে বলছিলাম যদি প্রতি পর্বনে আমাদের স্টুডিওতে সরাসরি এসে তাদের ভয়ঙ্কর স্টোরিগুলো শেয়ার করে থাকেন। আজকেও ঠিক আমাদের সাথে 3 জন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন। আমরা প্রথম অতিথির কাছে যাব এবং তার কাছ থেকে ঘটনাগুলো শুনবো এবং তার পরিচয়টা আগে জেনে নেব। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি গাইবান্ধা বাস স্ট্যান্ডের পাশে আমাদের বাসা। আজকে যে ঘটনাটি বলবেন এটি কার সাথে ঘটে যাওয়া ঘটনা? এটা আমার নিজের সঙ্গে যাওয়া ঘটনা। আচ্ছা, প্লিজ শেয়ার। ঘটনাটি 2015 সালে। একটা সময় আমার ছোট বোন যখন অসুস্থ, তখন গাইবান্ধা মেডিকেলে নিয়েছিলাম। সেখান থেকে আমাদেরকে বগুড়ায় পাঠানো হয়। পরে বগুড়া যাওয়ার পর আমাদেরকে 5 তলায় চিকিৎসা নিতে বলল। পরে ওখানে গেলাম। যাওয়ার পর কিছুদিন থাকলাম। কিছুদিন থাকার পর হঠাৎ করে রাত্রে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর এ পাশে ও পাশে, অথচ ঘুম ধরতেছে না। পরে ভাবলাম যে সাইডে একটা ব্যালকনি আছে, ব্যালকনিতে যাই একটু দাঁড়াই, দাঁড়ালে মোটামুটি ভালো লাগবে। পরে সেখানে গেলাম। যা ওখানে গ্রিল ধরে আমি দাঁড়াছিলাম। আচ্ছা, দাঁড়া থাকতে থাকতে এদিকে দেখতেছি। দেখার পর সামনে বিশাল একটা মাঠ ছিল। সেই মাঠে দেখি যে কে যেন একটা দৌড়াদৌড়ি করতেছে।
আমি কই এত রাত্রে দৌড়াদৌড়ি হয়তো কে করবে। আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে বগুড়ায় জিয়া মেডিকেলের পাশেই মাঠ আছে, যারা গেছে ওরা বুঝতে পারবেন। আচ্ছা। তো ওই মাঠে কে যেন একটা দৌড়াদৌড়ি করতেছিল। পরে আমি বলি হয়তো বা জিম করতেছে না হাঁটাহাঁটি করতেছে, এটা হতে পারে। পরে আবার আর একটু সামনের দিকে যখন চোখ গেল আমার, দিয়ে ওখানে ছোট্ট একটা আলো আস্তে আস্তে আমার দিকে আসতেছে। আমি ভাবলাম হয়তো জোনাক পোকা হবে এমন কিছু। পরে দেখি যে না, ওটা আমার দিকে আসতেছে। আচ্ছা। পরে তো একা একাই হসপিটালে ভয় লাগেই। পরে ওখান থেকে আমি ভেতরে চলে আসলাম, আসে শুয়ে বললাম। আমার ঘুম ধরতেছিল না, কিছুতেই ঘুম ধরতেছিল না। পরে হুট করে দেখি, চোখ খুলে দেখি যে ওই আলোটা আমার চোখের সামনে ঘুরতেছে। পরে ভাবলাম যে এটা হচ্ছে পোকা টোকা হবে, হাত দিয়ে চড় মারলাম, দেখি যে না, ওটা যেখানকার জিনিস সেখানেই দাঁড় হয়ে আছে। পরে একটু বেশি ভয় লাগলো। পরে ভাবলাম যে না, ভয় করলে চলবে না। এখন আমাদের কেবিনে আমরা ছাড়া আর কেউ নাই, পাশের কেবিনে আছে। পরে মনে করলাম যে বাইরে তো লোকজন আছেই, বাইরে যাই, বাইরে গেলে হয়তো যে কেউ একজন চেতন থাকবেই, এতগুলো রোগীর মধ্যে যে কেউ একজন চেতন থাকবে। তা তো অবশ্যই অনেক রোগ। পরে আমি হচ্ছে গোল চত্বরে এসে দাঁড়ালাম। আচ্ছা। গোল চত্বরে দাঁড়ার পর দেখি ওখানে সবাই ঘুমাইছে। হুট করে পেছন থেকে আমার আওয়াজ আসলো যে এই দিকে আসো, কোথায় যাও। এরকম? জি, My God. এরকম আওয়াজটা পাওয়ার পর আমি হুট করে পেছন দিয়ে তাকাইছি, দেখি যে ওখানে কেউ নাই। পরে জোরে জোরে বললাম যে হচ্ছে এখানে তো কেউ নেই, কে এরকম শব্দটা করলো। পরে একজন উঠে বলতেছে, এই মিয়া, এই এত রাত্রে কাউলাকাউলি করতেছে কেন, আমাদের ডিস্টার্ব হয়। পরে ওই চাচাকে আমি বিশ্বাস করাতে পারলাম না এই বিষয়টা। পরে ওটা বাদ দিলাম, এবার যে না, এবার যাই ঘুমাসি। পরে কেবিনে গেলাম। কেবিনে যাওয়ার পর আবার শুইলাম। আমার ছোট বোন ওই পাশে আছে, ছোট বোন ঘুমাচ্ছে। ওকে ডাক দেয়নি যে হয়তো অসুস্থ শরীরে ডাক দেওয়াটাই না বল। পরে ডাক দেয়নি ওকে। আমি পাশের বেডে শুয়েছিলাম। পরে শুয়ে থাকতে থাকতে হুট করে বলতেছি যে তুমি একটু নিচে নামো। পরে বলল যে নিচে নামো, তোমার সাথে আমার কিছু কথা আছে। পরে হুট করে আবার কেন জানি এরকম মনে হলো যে কে বললো এটা। আমাদের ওয়ার্ডে তো আমি ছাড়া তো আর কেউ নেই, আমি আর আমার ছোট বোন। পরে বাধ্য হয়ে ছোট বোন ডাকলাম যে ভাইয়া, আপু। পরে দেখি যে ও উঠতেছে না। পরে না ওঠার কারণে কত টাকাটাই করে নেই আমি। পরে আবার বেডে শুয়ে গেলাম যে না, ঘুম আসতে হবে, কে ডাকে ডাকো। পরে যখন আনুমানিক রাত 3টা বাজে, আমার একটু মোটামুটি ঘুম ধরছে, ঘুম ভাব। পরে কিছুক্ষণ পর হুট করে শার্ট মারল যে এই
দেখতেছি না, তুমি আমার কথা কেন শুনতেছ না? এইভাবে বলার পর আমি বললাম যে এই শব্দটা কোথা থেকে আসে, কে বলে এই শব্দটা? পরে এদিক ওদিক দেখলাম যে কেউ নাই। পরে ভয়ে কাঁপতে লাগলাম। পরে নিজে নিজেই সূরা পড়তেছিলাম আর শরীরে ফুঁক দিয়েছিলাম যে ওই কেবিনে আমার ছোট বোন আর আমি, এছাড়া কেউ নাই। পরে আবার শুয়ে গেলাম যে না, এগুলো সব বাদ দিয়ে আমি শুয়ে যাই। পরে শুয়ে গেলাম, আবার ঘুম ধরলো। ঘুম ধরতে ধরতে হঠাৎ করে চোখ খুললাম, দেখি যে আমার মাথার উপরে যে ফ্যান আছে, ওই ফ্যানের সঙ্গে একটা সাদা কাপড় ঝুলতেছে, ঘুরতেছে। পরে ভাবলাম যে এটা কি? পরে নিজে ভয় পেলাম, যে ওখানে চিৎকারও দিলাম, অথচ আমার ছোট বোন এবং বাড়িতে কেউ শুনতে পেল না। পরে ফ্যানটা যখন বন্ধ করে দিয়েছিলাম, দেখি যে ফ্যানটা বন্ধ হচ্ছে না। হুট করে লাইটটাও অফ হয়ে গেল। পরে যখন লাইট অফ হওয়ার পর আমি আমার বোনের হাত ধরে ডাকতেছিলাম, তারপর ওই কিছুতেই উঠতেছিল না। জোরে জোরে চিৎকার করলাম, কেউ কোনো শব্দ শুনতে পারেনি। পরে আবার লাইট দিতে গেছি, হুট করে মানে আগুন জ্বলে উঠলো ওখানে। পরে ওখান থেকে আমি সরে আসলাম, লাইট বন্ধ হয়ে গেছে। এখন এই অন্ধকারের ভিতরে কিছুই দেখা যাচ্ছিল না। পরে আমি ওখানে এক কোনায় দাঁড় হয়েছিলাম, হুট করে আমার ঘাড়ের উপর কে যেন একটা হাত দিয়েছে। পরে যখন হাতটা দিল, আমি ভাবলাম হয়তো আমার ছোট বোন উঠছে, ভয় পাইছে, ওই কারণে আমার কাছে আসছে। পরে যখন আমি ওই হাতের উপর হাত দিলাম, দেখলাম যে ওখানে কোনো হাতে নেই। আচ্ছা, শুধু অনুভব হয়েছিল তো? হ্যাঁ, শুধু অনুভব হয়েছে যে কে যেন একটা হাত দিয়ে আসছে। আমি ভাবলাম যে আমার ছোট বোন হয়তো ভয় পেয়েছে, হতে পারে, হ্যাঁ। ওই কারণে। পরে যখন আমি হাত দিলাম, হাত দেওয়ার পর দেখলাম যে কিছুই নেই। তখন মনের ভিতর আরো ভয়, ওখানে আমি শুধু একাই, আমার ছোট বোন তো অসুস্থ। পরে আমি মাথা ঘুরে দেখি যে ওখানে কেউ নেই। পরে নিজেকে ভাবতে লাগলাম যে আমার সঙ্গে গেলে কি হচ্ছে, প্রতিনিয়ত কি হচ্ছে। হ্যাঁ। পরে এরকম করলে তো হবে না। পরে ওই অন্ধকারের ভেতরে বেডের উপর আমি শুলাম। এখন বালিশটা আমার মাথার উপরে দিয়েছি, যাতে কোনো শব্দ না আসে কানে। আপনি একটু ভয় পেয়েছিলেন? হ্যাঁ, মানে এই গল্পটা বলতে গেলে এখনো আমার অনেকটা ভয় লাগে। আচ্ছা, যে সেই সময়টা আমার কি অবস্থা হয়েছে। তা তো অবশ্যই। পরে মাথার উপর বালিশটা দিয়ে দিয়ে চাপা দিয়ে রাখছিলাম, যাতে কোনো শব্দ আমার কানে না আসে। আবার বারবার দেখতেছিলাম যে আমার ছোট বোন ওখানে আছে কি না। একদিকে নিজের ভয়, আবার হ্যাঁ। ছোট বোন। হ্যাঁ, অবশ্যই। পরে ওই রকম চাপা দেওয়ার পর আবার বলতেছে যে তুমি এত দেরি করতেছো কেন, চলে আসো। পরে আমি জোরে চিৎকার করে বললাম ওকে যে প্লিজ এখান থেকে চলে যাও, মানুষ এখানে খেলার জন্য আসে না। তোমার যদি আমাকে কিছু করার থাকে তাহলে আগামীকাল সকালে তুমি করে নিও, আচ্ছা, এখন চলে যাও। তখনও কি আশেপাশের মানুষ? মানে আমরা তো হচ্ছে কেবিনে। ও আচ্ছা, কেবিনে তো আলাদা। হ্যাঁ, আমরা হচ্ছে কেবিনে। পরে অল্প একটু পর আওয়াজ দিল
যে আমি এখান থেকে যাব না, তোকে না নিয়ে আমি এখান থেকে যাব না, হুম, এভাবে বললো। তা আমার আরো ভয় লাগলো যে আল্লাহ এখন কি হবে। একদিকে বোন একদিকে আমি। হ্যাঁ, পরে জোরে জোরে চিৎকার করলাম, অথচ কেউ শুনতে পেল না। আমার পাশের কেবিনে লোক ছিল, ওনারাও শুনতে পারেনি। এমনকি আমার ছোট বোনও পাশে ছিল, ও নাকি শোনেনি। আচ্ছা, পরে ও যখন আমাকে বলল যে আমি তোকে ছাড়া যাব না, তখন বাধ্য আমি নিজের সাহস নিয়ে বললাম যে আমি কোথায় যাব, আমি সেখানে যেতে রাজি আছি, কিন্তু এখন না, কাল সকালে। আচ্ছা, পরে আমাকে বলে, বেটা কাল সকালে গেলে হবে না, তোকে আজকেই যেতে হবে, এখনই যেতে হবে। কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না, না, শুধু শব্দই। হ্যাঁ, একবার ডান দিক থেকে শব্দ আসে, একবার বাম দিক থেকে শব্দ আসে, পেছন দিক থেকে শব্দ আসে, মানে যখন যে পাশে। হুম, পরে বললাম যে না, আমি এত রাতে যাব না। কয় তাহলে কিন্তু তোর ছোট বোনকে তুই হারাবি। যখন আমাকে এই কথা বলছে, তখন আমি বলছি যে ঠিক আছে, আমি যেতে রাজি আছি। বলো কোথায় যেতে হবে? বললো যে হাসপাতালের পূর্ব পাশেই মর্গ আছে, ওই মর্গর সামনে জাতি দ্বারা আমি তোর সঙ্গে ওখানেই দেখা করব। মাই গড। পরে আমি নিজেকে বিশ্বাস করছি, আমি তো জীবনেও মর্গে যাইনি, হুম, জীবনেই যাইনি, সেখানেই এই এত রাত্রে কি জন্য যাবো? একাকী। হ্যাঁ, তারপর আমি একটু অজুহাত দিতে লাগলাম যে আমি এখান থেকে যাব, আমার ছোট বোন যদি কিছু হয় সেজন্য আপনি দায়ী। হুম, আমি তো জানি সে আমার সামনে কখনো আসবে না। তারপরে এবার বলছি, কয় তুই যদি ওখানে যাস, যতক্ষণ থাকবি ওখানে, ততক্ষণ তোর বোনের দায়িত্ব আমার কাছে। বাহ, পরে যখন এই কথা বললো, নিজেকে তারপরেও বিশ্বাস করতে পারলাম না যে আমি কি জন্য যাব। পরে বাধ্য হয়ে মনের সাহস নিয়ে, আমার না গেলে আমার বোনকে হারাতে হবে, হুম, হুম, আমার মা ছাড়া কিন্তু কেউ নাই, বাবা মারা গেছে। my God। পরে ভাবলাম যে যে না, ওখানেই যাব, তারপর দেখবো যে ও কে। হুম, হুম, পরে আমি লিফট চালু ছিল, লিফটে চললাম যে নিচে যাব। লিফটে চড়ছি, হঠাৎ করে লিফটের আলো বন্ধ হয়ে গেল। আপনি তো আরো ভয়। হ্যাঁ, আমি কই যে এই সময় যদি লিফট বন্ধ হয়ে যায় আমি তো ওখানে যেতে পারবো না। পরে ওই আবার আওয়াজ দিল যে কোনো ভয় নেই, আমি আসি, লিফট বন্ধ হয়ে গেছে, আমি নিজে থেকেই তোকে নিচে নিয়ে যাব। পরে আলো জ্বললো না, শুধু নামতেছে। মনে হচ্ছে নামতেছে। হ্যাঁ, পরে নিচতলায় যখন আসলো, তখন আবার ঠিকই আলো জ্বললো। যখন গ্রাউন্ডে আসে, হুম, 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 আসার আগ মুহূর্তে আলোটা চলে আসলো। পরে আমি ওখান থেকে দৌড়িয়ে বাড়ালাম। এখন অত রাত্রে তো লিফটে সেরকম মানুষ চড়ে না, হুম, হুম। সবাই তো সে সময়টা একদম ফাঁকা। ব্যস্ত এমনিতেই সারা হ্যাঁ। পরে আমি একা একাই দেখি যে আশেপাশে কেউ নেই। পরে হুট করে দেখলাম যে প্যাথোলজি আছে নিচে, ওখান থেকে একটা লোক বাড়াচ্ছে। তাই আমি ওনাকে ডাকলাম যে ভাই, এটা একটু শুনবেন। 2-3 বার ডাকার পর উনি কিছুতেই জবাব দিল না। সামনে ব্লাড ব্যাংক ছিল, আমি ব্লাড ব্যাংকের ভেতরে ঢুকে গেলাম। ভাবলাম হয়তো ওনার কোনো কাজ থাকতে ব্যস্ত পারে, হয়তো। ব্যস্ততা থাকতে পারে, আমি যাই। পরে আমি 4 নাম্বার গেট দিয়ে বের হয়েছি। হওয়ার পর যারা জিয়া মেডিকেলে গেছেন, পেছন সাইডটা দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা আর কীরকম। পরে আমি ওই মর্গ সামনে যা দাঁড়ালাম, সামনে যাওয়ার কথা
যে আর একটু ভেতরে আয়, আমি তো তোর জন্য ওয়েট করতেছিলাম, আয় একটু ভেতরে। পরে যখন ভেতরে গেলাম, যার পর মনে সাহস নেই, এত পরিমাণ ভয় আমার ভেতর। তারপর বোনকে বাঁচাতে হবে। হ্যাঁ, এত পরিমাণ ভয়। পরে ভেতরে গেলাম, যার সঙ্গে দেখি যে তালা মারা। আমি ওখানে দাঁড়ার সঙ্গেই হুট করে দরজাটা খুলে গেল, আর পেছন থেকে ব্রাশ করে একটা আওয়াজ হলো। পরে আমি পেছনে ঘুরে দেখি পেছনে কিছুই নেই। পরে ভাবলাম যে না, সাহস করতে হবে, উপরে আমার বোন আছে, এখানে কাজ সেরে যদি আল্লাহ বাঁচায় তাহলে যাইতে পারবো, আর না হলে নাও হতে পারে। আচ্ছা, পর আমি ভেতরে গেলাম, অথচ মর্গ যে ওখানে যে লোক থাকে একটা, সারা রাত অনেক কেউ নেই, কেউ ছিল না সেখানে? কেউ ছিল না। তখন রাতটা ভাইয়া কয়টা বাজে? তখন বাদে 4টা, 4:30। 4টা, 4:30। পরে আমি ভেতরে গেলাম, যা ওখানে আবার দেখি যে ছোট রুম। ওই কয় আমি এই ছোট রুমের সামনে দাঁড়াইছিলাম, দেখি যে আশেপাশে কেউ নাই। আমাকে বলল যে সামনে যে রুমটা আছে সেই রুমটা খুলে রুমটার ভেতরে ঢুকে যা। পরে ভয় লাগলো যে ভেতরে কি না কি আছে। পরে যখন আমি ভেতরে প্রবেশ করলাম, করার সঙ্গে দেখি যে ওখানে একটা লাশ, মানে পোস্টমর্টম করলে মানে সিলাই না দিলে, সিলাই না থাকা অবস্থায় যেরকম থাকে সেরকম পড়ে আছে। আচ্ছা, পরে হুট করে দরজাটা লেগে গেল, ঠাস করে দরজাটা লেগে গেল। আপনি তো তখন আরো ভয়। হ্যাঁ, আমি তখন আরো ভয় লাগে। যাওয়ার পর এবার হাসতে লাগলো, হাসতে হাসতে বলতেছে, আমি তো এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম, আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম যে তুই কতক্ষণে আসবি, হুম। অবশ্যই তুই এসেই গেলি। পরে আমার আরো ভয়, আর ওখানে যে দুর্গন্ধ ছিল। পরে হুট করে সামনে যে লাশটা ছিল, ওই লাশটা হুট করে খাড়া হলো। খাড়া যখন আমার দিকে আসতেছিল, তখন আমার এত পরিমাণ ভয় লাগলো। আচ্ছা, ভয় লাগার পর যখন ওই আমার এক হাত সামনে আসে, তখন জোরে জোরে চারপাশ দিয়ে শুধু হাসির কণ্ঠ আসতেছে, যে কি যেন হাসতেছে জোরে জোরে। পরে এটা দেখে আমি আর থাকতেই পারিনি। ওটা দেখার পর আমি ওখানে কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম, আমি তো আর জানি না। পরে মনে করেন যে আমার যখন চোখ খুলে, তখন থেকে আমি আমার কেবিনে শুয়ে আছি। তখন নিজে আরো ভয় পেলাম যে আমি তো ওই জায়গায় ছিলাম, হঠাৎ করে এখানে কেন? হঠাৎ করে এখানে কি জন্য আসলাম, বা কে রেখে গেল আমাকে এখানে। আচ্ছা, পরে আমার 2 দিন পর এই বিষয় নিয়ে একটা হুজুরকে বলছিলাম যে এরকম এরকম অবস্থা। কই তোকে হচ্ছে পানি পড়া দিচ্ছি আর একটা তাবিজ দিচ্ছি, এই পানিটা নিয়ে যা, তুই যেখানে শুবি বা যেখানে থাকবি সেখানে একটু করে ছিটা দিবি। পর হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে যাওয়ার পর মোটামুটি ভালোই ছিলাম। আচ্ছা, পরে একদিন আবার যখন নিচে নামতেই দিনেই, তখন
ধরেন যে হচ্ছে 12টা বাজে হুম, এরকম সময়। পরে আমি হচ্ছে রাস্তা যখন পার হই, রাস্তা পার হওয়ার সময় আমার যে গলার তাবিজটা দিছিল হুট করে হাতে দেখি সে তাবিজটা নেই। আচ্ছা। পরে বললাম, তাবিজটা কই গেল? এই মুহূর্তে তো আর বানানোও সম্ভব না, আর আমার গাইবান্ধায় এসে ওই মুহূর্তে গাইবান্ধায় এসে আমার কাজ করে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ আমার ছোটো বোন এখানে একলাই আছে। আবার আমার মা যদি বাসায় না থাকে তাহলে দেখা যায় যে বাসারও সমস্যা। হ্যাঁ। পরে আবার মা ফোন দিয়ে বললাম যে মা এইরকম সমস্যা। ঠিক আছে, তুমি তো একটা নিছিলা, আমি একটা নিয়ে যাব। পরে আমি সন্ধ্যা যখন হয়, মা তো আসতেইছে, মানে বাসতে যাইতে হয়তো একটু লেট হয়েছে, বললাম যে 10টা-11টা বাজছে। বাসার সব কাজ সেরে উনি রওনা দিয়েছে। পরে এরকম তখন বাজে 8টা, 8:30, আবার ওই রকম আওয়াজ করতেছে যে সেদিন তো তুই খুব দুঃখে তুই বেঁচে গেছিস, কিন্তু আজকে কি হবে? এই যে 8টা বাজে, তখন আশেপাশের মানুষ? হ্যাঁ, তখন কেবিনে সেরকম কেবিনে তো সচরাচর কম লোকেই থাকে। হ্যাঁ। পরে যখন এরকম আওয়াজটা আসলো আমার কাছে, তখন আমার কাছে ভয় লাগলো যে আবার যদি আগের রাতের মতো হয় হুম, তাহলে। আমি সেদিন এতটা পরিমাণ ভয় পেয়েছিলাম। পরে আমার মা আসলো 11টার সময়, যখন তাবিজ করে দিল, তখন থেকেই ভালো। স্বাভাবিক। তারপর থেকে আর এখন পর্যন্ত কিছু হয়নি। না। এই ছিল আমার ঘটনাটা। এই যে আপনি তখন বয়সটা কেমন ছিল? কত বছর আগের ঘটনা এটা? এটা আপনার 5 বছর আগের ঘটনা। 5 বছর আগে। তখন তো আপনি আরো ছোট ছিলেন। হ্যাঁ, আপনার বোন তখন কত ছোট? আমার বন্ধু ছোট। একদম ছোট। সত্যি এই ঘটনাটা যারা আপনারা শুনেছেন, অন্তত গা শিউরে ওঠার মতো একটা ঘটনা। এবং বগুড়া জিয়াউর রহমান মেডিকেলের আসলে মেডিকেলের ঘটনাগুলো কিন্তু এরকমই হয়ে থাকে। যদিও আমিও মেডিকেলে অনেকদিন ছিলাম আমার ভাগ্নাকে নিয়ে, আমি অনেকবার ট্রাই করছিলাম যে এরকম কোনো ঘটনার সাথে সম্মুখীন হওয়া যায় কিনা। খুব ইচ্ছে ছিল, যদি এটা ইচ্ছে না থাকাই সব থেকে বেটার হবে। মানুষদের ইচ্ছে না থাকাও সব থেকে ভালো এটা। কারণ একটু আগে ভাই যে বিষয়টা শেয়ার করছিলেন, তিনি বোনকে, আসলে ভাই যে বোনকে কতটা ভালোবাসে এটাও তার কিন্তু একটা প্রমাণ। ছোট বোন, আসলে আমরা বড় ভাইরা আছি যাদের একটা ছোট বোন আছে, এটা তার জীবন দিয়ে বেশি ভালোবাসা কিন্তু বোনদেরকে, ছোট বোনদেরকে যারা থাকে। আমারও ছোট বোন আছে, ওই হিসাবে আমিও জানি ওই বিষয়টা, নিজে নিজে উপলব্ধি করছিলাম। এই যে ছোট বোনের জন্য জীবন প্রাণ উৎসর্গ করে তারপরও ছোট বোনকে বাঁচাতে হবে, এটাই ছিল। এই যে সব মিলে ঘটনাটা যে এত সুন্দর করে বলছিলেন তিনি, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আপনারা নিশ্চয়ই এতক্ষণে ভয়ের রাজ্যে পৌঁছে গেছেন। আপনাদেরকে এই ভয়টুকু যখন আমরা লাগাতে পারি, কিংবা আপনাদের ভয় লাগে, ঠিক তখনই সারা বেলার এই ভূতবেলা সফল। আমাদের সাথে বেশ কিছু মানুষ আমাদের আজকে শুনছেন এবং দেখছেন, অসংখ্য মানুষ আমাদের সাথে যুক্ত আছেন। তাদের কমেন্টসগুলো একটু পড়তে চাই, আমাদের সাথে দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে আজকে। এবং এরপরে আরও অতিথি যারা আছে তাদের অতিথিগুলো আমরা শুনবো, অতিথির গল্পগুলো শুনবো। আমাদের বেশ কিছু মেইল রয়েছে, মেইলগুলো আমরা শুনবো। আমাদের সাথে সোয়াইব আমাদের সাথে আছে, লিখছে তার কথাগুলো। সেই সাথে আরও বেশ কিছু আমাদের সাথে লিখছেন ফয়সাল, কে তুমি মজা হচ্ছে না তো? না, একদমই না, গল্পের। আচ্ছা, খুবই চমৎকার করে ভাই শেয়ার করছিলেন গল্পগুলো। আমাদের সাথে উৎপল ভাই দেখছেন অনেক দূর থেকে। আমাদের সাথে বেশ কিছু মানুষ আছেন যারা বিদেশ থেকেও আমাদেরকে এই অনুষ্ঠানটি দেখে থাকেন। আজকেও ব্যতিক্রম নয়, আজকেও অনেক মানুষ বিদেশ থেকে শুনছেন।
আমরা যারা যে যেখান থেকে আছেন তাদেরকে আমরা এই ভয়ের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা এই আপ্রাণ চেষ্টা করছি এবং পরবর্তী যে আসবে তার গল্পগুলো আমরা শুনবো। আপনারা যে যেখানে আছেন অবশ্যই আপনাকে রুমের লাইটটি বন্ধ করতে হবে, বন্ধ করে কিন্তু শুনতে হবে, তাহলে এই অনুষ্ঠানটি খুবই উপভোগ করতে পারবেন। আশা করছি আপনি রুমের লাইটে বন্ধ করেন এবং একাকী থাকেন। আপনাদের ভয়ের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমাদের সাথে আরেকজন ভাই আছেন, কিছুক্ষণ আগে যে ভাইটি শেয়ার করছিলেন তার গল্পটা, তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করছিলেন। ঠিক আমরা এই মুহূর্তে আরেকজন অতিথির কাছে যাব এবং তার কাছে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনব। এবং কে কোন জায়গা থেকে আছেন আমাদেরকে একটু একটু করে জানান। আমরা আপনাদের যে ঘটনাগুলো আছে, যদি আপনিও ঠিক এরকম করে স্টুডিওতে এসে কথা বলতে চান, আপনাদের নাম্বারটি আমাদের কমেন্টসে দিবেন, অথবা bhoot.sharaballah@gmail.com এই মেইলে আপনার ভূতের গল্পটি, যে ঘটনাটি আপনি শেয়ার করতে যাচ্ছেন, রাতুল ভাই পড়ে শোনাবে, ঠিক সে ঘটনাটা আপনি bhoot.sharaballah@gmail.com এই মেইলে সেন্ড করবেন। আপনারা যারা আমাদেরকে স্টুডিওতে এসে কথা বলতে চান তাদের নাম্বারটা দিবেন, অথবা শারাবালার ফেসবুক পেজে আপনারা নক করবেন, তাহলে আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। আমরা আবারও ফিরতে চাই আমাদের অতিথির কাছ থেকে। আমরা অতিথির পরিচয় শুনবো এবং তার কাছ থেকে কার সাথে ঘটে যাওয়া ঘটনা সেটি শুনবো আমরা। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আহাদ বলছি গাইবান্ধা বাস টার্মিনাল সদর থেকে। তো আমার জীবনে ঘটে যাওয়া একটি রহস্যময় কাহিনী, যা আমি আজ পর্যন্ত তার উত্তর ব্যাখ্যা খুঁজে পাইনি। সে ঘটনাটি হলো 2015 সালের ঘটনা। ঈদুল আজহার আগে আমার তখন স্কুল বন্ধ ছিল। আমার নানু বাসা ছিল হলো সুংসুঙের মোড়, গাইবান্ধার আশেপাশে যদি আপনাদের বাসা থাকে তো আপনারা হয়তো বা চিনবেন। সুংসুঙের মোড় মানে এখন বলে গিনি এমপির বাসা বলে। আচ্ছা, তখন ওই রাস্তাটি ছিল কাঁচা রাস্তা, এরকম এখনকার মতো নয়। তো আমি ঈদের একদিন আগে আমার নানুর বাসায় গেছিলাম বেড়াতে। তা রাতের বেলা আমার মামাতো ভাই, ফুফাতো ভাই এরা বলতেছে যে আমরা আজকে লুকোচুরি খেলবো, আগামীকাল ঈদ, আজকে রাতে ঘুম আসবো না। আমি রাজি হয়ে গেলাম, আমি বলে চলো। তা আমার সবাই বলে যে সব জায়গাতে লুকাবি, কিন্তু আমাদের বাসার পেছনে যে বাসার ঝাড়া আছে বা বাসার আড়া, সেখানে যাতে না যাই। তা আমি শহরের সবসময় আসিলাম, তা আমার এগুলোর প্রতি কখনো বিশ্বাস ছিল না। আমি ভাবছি এগুলো ফালতু কথা। তা আমি ওদের সাথে খেলা যোগ দিলাম। তারপরে এরকম করে সবাই সব জায়গায় লুকোচুরি করতেছে, আমি তো ওই জায়গাগুলো অতটা চিনি না। এরকম করি একবার দুইবার লুকোচুরি করতে করতে এক সময় আমি ওই বাসঝাড়াটাই গেছিলাম। তো গেলাম, তখন আমি কিছু বুঝলাম না, আমি দেখলাম শুধু অন্ধকার, মাঝে মাঝে এগুলো ছোটো ছোটো পুকুর আছে আর ফাঁকা খাল বিল এগুলোই আছে। তা এরকম করি আমি ভাবলাম যে এবার আমি আরও ভেতরে যাব, তাহলে আমাকে কেউ অ্যাক্টিভ বলতে পারবে না। তারপরে আমি এরকম করি আবার বাসার আড়া দিয়ে আরও একটু আগে গেলাম, একটু সামনের দিকে আগে যায়, দেখি হঠাৎ করিয়া বাস থেকে একটা কী জানি শব্দ আসলো, কিচিরমিচির শব্দ, হয়তো বা বাদুর বা পাখির একটা আওয়াজ। আমি এটাই ভাবি নিলাম বাদুর পাখির আওয়াজ হবে। তারপরে আমি একটু করে এগিয়ে যাচ্ছি, যাই আমি একটা বাসার পেছনে লুকালাম। তা আমার হাতের বাম পাশের দিকে তাকায় দেখলাম যে একটি ধোয়ার মতো একটি সাদা ব্যক্তি দাঁড় হয়ে আছে, কিন্তু তার পা নেই, মাটি থেকে 3 হাত উপরে। তা আমি একটু ঘাবড়ে গেলাম, এটা কি? তারপরে যখন দেখতেছি যে সে আরও উপরের দিকে উঠতেছে, তখন আমি ভয় পেয়ে গেলাম। তখন আমি ভাবতে শুরু করলাম যে তাহলে আমার নানা নানির যে কথাগুলো বলছে এই বাসার সম্বন্ধে, এগুলো কি তাহলে সঠিক? তখন আমার মনের মধ্যে অনেক কিছু কৌতূহল কাজ করা শুরু করলো। তো আমি ভয়ে আমি ওখান থেকে দিলাম এক দৌড়ে দিয়ে যা পা পিছলিয়ে একটি হালকা একটি পুকুরের মতো আছিল, নিচু জমি আর কি, সেখানে আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার সাথে আমার
সব কিছু প্যান্ট শার্ট সব ভিজে গেছে। তারপরের মধ্যে আমার আরেকজন আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল রাসেল। সে আমাকে এসে বলল যে কী হয়েছে, তা আমাকে নানার বাসায় নিয়ে আসলো। তা আমি তাকে বললাম যে এরকম কাহিনী। তারপরে সে রাত তখন বাজে প্রায় 9:30 মতো। তা আমার রাতের বেলা আব্বু আম্মু বলতো বুঝি ঝাড়ফুঁক করে দিয়ে আমি শুয়ে পড়লাম রাতের বেলা। এখন আমি ভয় লাগে, খালি এই কথা বারবার এই দৃশ্যটার মনে পড়ে। আমার গায়ে অনেক প্রচণ্ড জ্বর আসি গেল এবং দেখলাম রাত বেলায় 12:30 বাজে। আমি ফোনে দেখলাম, তো হঠাৎ আমার নানু ডাকতেছে এবং ঘরের বাসা থেকে, বাইরে থেকে। আমি ভাবলাম এত রাতে আমার নানু আবার ডাকে কে। তারপরে আমি আমার নানু দুয়ার খুলে দেখলাম, আমার নানু বলতেছে যে আমার হলো আছে, পলো আছে, আমরা মাছ মারতে যাব। তা আমি রাজি হয়ে গেলাম, আমি বললাম হ্যাঁ চলো। তারপরে তার গিয়ে পলোটা নিয়ে আমরা মাছ মারতে বিলের দিকে গেলাম। হঠাৎ যেতে যেতে দাদু বলল যে ওখানে দাঁড়াও, আমি আসতেছি। কয়া সে আর একটু সামনের দিকে গেল। আমি ভাবলাম হয়তো বা দাদু পেশাব টেশাব করবে, এরকম কিছু ভাবলাম। তা আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ করিয়ে আমাকে ডাক দিল যে আসো সামনে, আগে আসো। আমি সামনে যা দেখি আমার নানু নাই। তো আমি তো ঘাবড়ে গেলাম যে আমার নানু ডাকে নিয়ে আসলো, আমার সে নাই মানে। তারপরে হঠাৎ করিয়া নানু আবার পেছন থেকে ডাকলো, এই যে আমি এখানে আছি। তারপরে যে আমি ওই সামনের দিকে তাকালাম, দেখি যে এখানেও নাই। তারপরে এখন আমি তো রাতের বেলা অনেক ভয় পেয়ে গেছি। সে ভয়তে আমার হাঁটুর কাঁপাকাঁপি উঠে গেছিল। আমি মনে করো ভয়তে আবার দৌড় দিছি। এবার দৌড়ে দিয়ে যাতে একটা সেই আবার ওই আগের বাসার যেটা কথা একটু আগে বললাম, আবার ওই বাসার কাছে যে আমরা পৌঁছেছি। সেখানে পৌঁছে হঠাৎ করে একটা বাস দেখি হালিয়ে আছে একবারে মাটির নিচে। আমি ওই বাসটার উপর দিয়ে যেই ঝাঁপ দিছি, বাসটা উপরে উঠে গেছি। আর আমি পড়ে গেছিলাম, আমার একটা হাত মুখছে গেছিল। তারপরে আমি পড়ি যে আবার উঠে আবার দিছি দৌড়ি দিয়ে আবার দৌড়িতে সেই আবার এক জায়গায় কই জানে যে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তারপরে আমি কিছুক্ষণ পর চোখ খুলে দেখলাম আমি আবার নানু বাসায় যাচ্ছি। আর কি আমার নানুর বাসার একটু গ্রামের একটি লোক আমাকে নাকি পেয়েছিল অজ্ঞান অবস্থায়। যে আমাকে নিয়ে গেল, নিয়ে যে আমাকে জিজ্ঞেস করলো আমি এত রাতে ওখানে কেন গেছি। তখন আমি বললাম নানু তুমি তো আমাকে নিয়ে গেছিলা। আমার নানু বলে না আমি তো অসুস্থ মানুষ, আমি একটি থেকে হাঁটতে পারি না, আমি নিয়ে গেলাম মানে। তখন আমি তো অবাক হয়ে গেলাম যে আমার নানু একবারে নানুর মতোই, সে আমাকে ডাকে নিয়ে গেছিল সেই বাসঝাড়ে। তখন আমার নানু বলতেছে তাহলে সেটা হয়তো বা ওই বাসাটা থাকে, যে একটা জেন থাকে সেটারে আসর হবে। আমি কালকে এই যে গাইবান্ধা বড় মসজিদে হুজুরের সাথে আলাপ করিয়া কিছু তাবিজ আর পানি পড়া নিয়ে দেবো আলা। আমাকে এই কথা বললো। আমার গায়ে প্রচণ্ড জ্বরতে আমার গা ফাটি যাচ্ছে, ওষুধ খাচ্ছি কোনো কাজ হচ্ছে না। শুধু বারবার শুধু ওই কথাই মনে পড়ে যে সে ওই যে ধোঁয়ার মতো যে একটি দৃশ্য আর বাসটা যেভাবে উপরে উঠছিল সেগুলো কথা বারবার আমার মনে পড়ে। তা আমার নানুর বাসায় সেদিনের রাতটা এভাবে আর ঘুম হলো না, এভাবে থাকলাম। পরের দিন সকালবেলা আমার আব্বা বাসা থেকে জেগে আমাকে নিয়ে আসলো, নিয়ে গাইবান্ধা বড় মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে আসলো। নিয়ে আসি আমাকে পানি পড়া দিল এবং ইমাম সাহেব বলতেছে যে আমি একটা বুঝতে চাচ্ছিলাম। তারপরে ইমাম সাহেব বুঝিয়ে বলল যে আমি নাকি খেলতে খেলতে ওই জেনটা ছায়ার উপরে পাড়া দিছিলাম আর কি। ওটা বলে কি ওরা কে ইয়াও বলে নাকি ওরা শুয়ে থাকে বলে, সেখানে নাকি পাড়া দিছিলাম আমি। ওই কারণে আমাকে বাসা থেকে ডাকে নিয়ে গেছিল। সে বললো যে আমার নাকি অনেক ভাগ্য ভালো, ওই জন্য আমার কিছু হয়নি।
না আসলে আমার হয়তো বা আমি আজকে আপনাদের সাথে এই কথাগুলো বলতে পারতাম না। আমার নানু বাসা এখন আমি আর যাই না অবশ্য, এখন অনেক ভয় করি যেতে। তারপরে থেকেই আপনি যান না? না, আমি মানে এই কথা মনে পড়লে আমার অনেক ভয় লাগে। যদিও যাই, দিনের বেলা যায়, দিনের বেলা সে আসি। তারপরে সেই হুজুর আমাকে একটি তাবিজ দিল। তারপরে আমাকে স্বপ্নে বলল যে ঠিক ঠিক আছে, আর আর কিছু করব না, এবং আমি আসি, কোনো সমস্যা হবে না, আমি তোর সাথে আছি। সে এই কথা বলার পর থেকে সেদিন থেকে আর আমি কখনো স্বপ্ন দেখিনি, এরকম কিছু দেখিনি। কারণ আমার বাসা শহর এলাকা, আমি কখনো এগুলো বিশ্বাস করতাম না। হয়তোবা আমার সাথে এই ঘটনাটা না ঘটে গেলে আমি কখনো বিশ্বাস করতাম না। আসলে কখন কার সাথে কিভাবে ঘটনা ঘটে যাবে, ভৌতিক ঘটনাগুলো আমরা জানি না। যেভাবে আপনিও জানতেন না যে আপনার সাথে এই ঘটনাটি ঘটবে, ঘটে গেছে। আমরা যারাই এই পৃথিবীতে জেন তো আছে, অবশ্যই জেন আছে, এটা আপনাকে মানতে হবে। আমরা যদি ভূত পেতনি এগুলো বলি তাহলে হয়তো বা এটা ভুল হতে পারে, কিন্তু জেন ইনসান এটা নিয়েই তো পৃথিবীর সৃষ্টি হয়েছে, এটা আপনাকে মানতে হবে। অ্যাজ এ মুসলিম হিসাবে যেই হন না কেন, আপনাকে মানতে হবে যে মানুষ এবং জিন জাতি নিয়ে কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন এই দুটো জাতিকে। ঠিক এই জন্যই জিন আছে, এবং জিনদের ভিতরেও ভালো কিছু আছে, ভালো মন্দ আছে। আবার তাদের ভিতরেও খারাপ কিছু আছে। এই যে ঠিক মানুষরাও যেমন অনেক কিছু একটু বিপরীত হলেই আমরা মানুষরাও ভয়ঙ্কর কিছু করে ফেলি, কিন্তু এই যে ইদানিং এই চলছে কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটনা। কিছুদিন আগে দেখলাম মানুষ মানুষকে খুন করছে, এটাও কিন্তু ঠিক ওই খারাপ জিনরাও কিন্তু এরকমই। আমরা বলবো যে খারাপ জিনরাও ঠিক তাদের মানুষকে কিভাবে পাপ কাজে নিয়ে যায়, মানুষকে কিভাবে বোকা বানানো যায়, মানুষকে কিভাবে ভয় দেখানো যায়, ঠিক জিনরাও এরকম, যারা খারাপ জিন আছে তারা হয়তো বা এরকম করে। আমরা আসলে এটা সবার সাথে ঘটে যাক এমন ঘটনা আমরা চাই না। যাদের সাথেই এমন ঘটনাগুলো হবে, আপনারা ইসলামী শরিয়া মতে রুকাইয়া করলে, আমরা যতটুকু জানি রুকাইয়া করলে আপনার এটা সুস্থ হবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি ভাইয়ের কাছ থেকে। পরবর্তী যদি কোনো ঘটনা থাকে সেটাও আমরা শুনবো। অবশ্যই যারা আমরা যেখান থেকে আছেন আমাদের শুনছেন, তারা একটু একটু করে আমাদেরকে জানাবেন কে কোন জায়গা থেকে আছেন। আপনারা শুনছেন রেডিও সারাবেলা 98.8 FM। এই মেগাহার্টসে ভয়ঙ্কর ঘটনা নিয়ে আজকে 3 জন অতিথি আমাদের সাথে আজকে আছেন। বাজেস্টান থেকে তাদের বাসা, যেটি বলছিলেন। ভাইয়ের নামটা যেন কি বলছিলেন? আব্দুল আহাদ ভাই ছিলেন। তার সাথে কিছুক্ষণ আগে আরেক ভাই ছিলেন, এবং আরও এক ভাই আমাদের সাথে স্টুডিওতে এসে কথা বলবেন। তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোই আজকে শেয়ার করছেন আমাদেরকে। আমাদের সাথে আছেন আরিফ হাসান, লিখছেন আহা ভাই এত তাড়াতাড়ি, আচ্ছা এরকম বলছেন। আমাদের সাথে লিখছিলেন মাহিয়ান, বলছিলেন গল্পটা অনেক ভয়ঙ্কর, শুনে ভয় লাগলো আজকে। তিনি সেটা বলছিলেন। আমাদের সাথে রাশেদ আছেন, তৌহিদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে ক্যাডেট সার্জন নীরব আমাদের সাথে আছেন, লিখছেন যে গল্প বলতেছে। আচ্ছা, আমাদের সাথে আছেন জান্নাত বিনতে বাশার, আমাদের সাথে আছেন, সালাম জানিয়েছেন। নিশো ভাইয়া কেমন আছেন, আমাদেরকে ভয় লাগছে সেটা জানিয়েছেন। সবাইকেই কিন্তু ভয় লাগাতে আমাদের এই আয়োজনটা। আপনি যদি ভয় পেতে চান তাহলে অবশ্যই আপনাকে রুমের লাইটটা বন্ধ করতে হবে, একাকী নির্জন জায়গায় থাকতে হবে। একাকী যদি শুনে থাকেন তাহলে অবশ্যই আপনার এই ভয়ের রাজ্যে নিয়ে যেতে পারবো। এবং এরপরে আমরা আবারও অতিথির কাছে যাব এবং অতিথির কাছ থেকে তার পরিচয় শুনবো এবং তার কার সাথে ঘটে যাওয়া ঘটনা আজকে শেয়ার করছেন তিনি সেটা বলবেন। ভাই আপনার নামটা? ভাই আমার নাম হচ্ছিল মোহাম্মদ রিশাদ আকন্দ। ঘটনাটা ঘটেছে আমার এবং আমার হলো মামার সঙ্গে। তো আমি তখন পড়ি ক্লাস 7-এ, নয়তো 8-এ পড়ি, অতটা খেয়াল নেই। তো মামা থাকতো ঢাকায় থাকতো। তো হঠাৎ
মামা ঢাকায় থেকে আমাদের বাসা আসলে ঘুরতে, তখন আমরা ছিলাম, সাদুল্লাপুর বাসা ছিল আমাদের, সাদুল্লাপুর থাকতাম। তো মামা আসলো, এসে 3-4 দিন থাকলো। হঠাৎ করে মামা বলছে চলো চলো আমরা দুজন মাছ মারতে যাই নদীতে। তো বললো চলো আমরা দুজন নদীতে মাছ মারতে যাই। আমি বললাম চলো যাই, অনেকদিন আগে মাছ মারি না। নানু ভাইও ঢাকায় চলে গেছে, তারপর থেকে আর মাছ মারা হয় না, তুমিও নেই। তো আমিও আর একা একাই মাছ মারি না সেরকম। তো আমার লাইটটা নষ্ট হয়ে গেছিলো। আমি তখন আমার হলো বরব্বর কাছ থেকে লাইটটা নিলাম। তো আমার অবশ্য পলো ছিল, তো পলো নিয়ে লাইট নিয়ে আমরা দুজন চললাম। আমরা হলো মাছ মারতে যাবো হলো সাদুল্লাপুর উঁচা ব্রিজ ছিল, ওটাও উঁচা ব্রিজ আছে, ওই জায়গায় যাব নদীতে। তো নদীতে গেলাম মাছ মারতে। তো মামা আমাকে বললো তুমি ব্যাগটা ধরে রাখো, আমি মাছ মারতেছি। তো আমি ব্যাগ ধরে দাঁড়িয়েছিলাম, মামা লাইট আর পলো দিয়ে মাছ মারতেছে। তো ওই রকম মাছ মারতে মারতে আমরা মাছ মারতে গেছিলাম 8টার দিকে। তো ওখানে ঘন্টায় এক মাছ মারলাম নদীর পাড় দিয়ে। তো মাছ মারতে মারতে হঠাৎ করে দেখা যায় যে এলো নদীর পাড়ে চর চর বলতে এগুলো উঁচু জায়গা থেকে না পার। তো পারগুলোর নিচ দিয়ে যাওয়া যায় না। তো আমরা ওখান থেকে উঠে উপর দিয়ে গিয়ে মানে একটু সাইড কাটিয়ে আবার নিচেতে নামি। তো মাছ মারতে মারতে ঘন্টা 2 হওয়ার পর আমরা মানে ওইরকম কয়েকটা পাচ্ছিল, পার হয়ে গিয়ে দেখি যে নদীর পাশে ওই যে ভুড়ো বানায় না কলা গাছ দিয়ে, কলা গাছের ভুড়ো ছিল। তো আমি আবার ওখানে বসলাম, মামা মাছ মারতেছে। তো মাছ মারতে মারতে সামনে এগিয়ে গিয়ে দেখি যে সামনে আবার একটা কাঁচার। তো নিচ দিয়ে না গিয়ে উপর দিয়ে চলে যাওয়ার পর নামে দেখলাম যে মানে এর আগে যে ভুড়োটা দেখছিলাম কলা গাছের সামনে সেম ভুড়া। তাই আমি বললাম হয়তো বা সামনে ওইরকম ছিল, এখানে ওইরকম আছে, ওটা কোনো ব্যাপার না। তো মাছ মারতে মারতে ওইরকম 3-4 বার দেখলাম। পরে আমি মামাকে বললাম যে এইরকম একটা ভুড়া ওই জায়গা তো দেখে আসলাম, আবার এই জায়গা তো দেখতেছি। তো মামা বললো যে ওগুলো হয়তো বা ছেলে পেলে রাখছে। তো আমরা আবার সামনে মাছ মারতে গিয়ে দেখি যে হলো সামনে আবার একটা কাঁচার। তো ওইটা পার হয়ে আসলাম, এসে দেখি সেম মামাকে বললাম যে ওইখানেও দেখলাম 2-3 বার আবার এই জায়গা। তখন মামা আমাকে বললো যে এগুলো কিছু না। তো মামা আবার তখন মনে মনে ভয় পাচ্ছিল। ভয় পাওয়ার কারণে মামা আবার হলো সিগারেট খাইতো। তো পকেট থেকে সিগারেট নিয়ে লাগানোর পর আমাকে বললো যে আজকে আর মাছ মারবো না, এখান থেকে উঠে চলে যাবো। আমি বললাম যে কেন মাছ মারবে না কেন? না কিছু হয়নি, চলো আর মাছ মারবো না, আজকে চলে যাবো। তো আমি কিছু ওটা তখন বুঝিনি, চলে গেলাম। যাওয়ার পরে নদীর ওখান থেকে 10-15 মিনিট হাঁটার পরে বলতেছে যে হলো মাছ মারতে আসলে এরকম কিছু ভৌতিক ঘটনা ঘটে। তো আমি বললাম যে কী রকম? যে মা বলছে যে এগুলো জিন আছে, মাছ মারতে আসলে হলো পথ ভুলিয়ে দেয়, বারবার সেম পথে মানে হলো যে জায়গা থেকে যাচ্ছে না ওই জায়গায় নিয়ে আসে। তো আমি ভাবলাম যে হয়তো থাকতে পারে। তারপরে বাসায় গেলাম, মামা আমার বললো যে এগুলো আবার বাসায় গিয়ে তোর আম্মুকে বলিস না। তো আমি আবার আম্মুকে বললাম যে এরম মাছ মারতে গেছিলাম, তো বারবার সেম জায়গায় গেছিলাম। তো আম্মু বলতেছে ভয় পাইছি নাকি তুই? বললাম না ভয় পাইনি, আমি ওগুলো ভয় করি না, এখন অবশ্য ভয় লাগে। তো পরের দিন সকালবেলা আম্মু আমাকে আমাদের বাড়ির পাশে মসজিদ ছিল, মসজিদের মহাজনের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করে আনলো। পরের দিন বিকেলবেলা আমার অনেক জ্বর আসছিল, তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। ডাক্তারের কাছে যাওয়ার পর ওষুধ নিয়ে আসলো।
ঔষধ খেয়েও জ্বর কমলো না। পরে আবার ওই মহাজনের কাছে নিয়ে গেল, মহাজনের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করলো। তে উনি বলল যে হয়তোবা কোনো বাতাস লাগছিল, এই কারণে হয়তোবা জ্বর আসছে। তো যাই হোক, মহাজন ঝাড়ফুঁক করে দিল, একটু পানি পরে দিল, ওগুলো খাওয়ার পরে আমি সুস্থ ছিলাম। এরপর থেকেই আর কি আমি বিশ্বাস করি যে এগুলো ভৌতিক ঘটনা বা ভৌতিক জিনিস আছে বা থাকে। আসলে মাছ মারার সাথে যে ঘটনাগুলো আমরা সবসময় জেনে থাকি, আপনার সাথে যেমনটা হয়েছিল, আপনার মামার সাথে যেটা বলছিলেন আপনি, সত্যি মাছ মারার ঘটনাগুলো এরকমই থাকে। আমাদের সাথে যে যেখান থেকে আছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে রেডিও সারাবেলা শোনার জন্য। 10:14 দেখতে পাচ্ছি স্টুডিওর ঘড়িতে, এবং আমাদের সাথে তিনজন, যেটা বলছিলাম, তিনজন অতিথি আমাদের শুনছেন, তাদের গল্পগুলো আমরা শুনছি। এরপর তাদের ভয়ঙ্কর ঘটনাগুলো আমরা শুনবো। আবারও আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো, এবং তার দ্বিতীয় ঘটনাটি আমরা শুনতে যাচ্ছি। এবং যে যেখান থেকে আছেন, কিভাবে আপনাদের শুনছেন, ভয় লাগছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে জানাতে পারেন। আপনি রেডিও সারাবেলার পেজে আসতে পারেন। এছাড়া যারা আমাদেরকে শুনছেন www.radiosarabela.fm এই ওয়েবসাইট থেকে, তাদেরকেও আমরা জানাচ্ছি আপনি রেডিও সারাবেলার পেজে এসে আপনার মন্তব্যটি জানিয়ে দিবেন। এবং যদি কেউ ঠিক এই ভাইদের মতো যদি আপনারাও স্টুডিওতে এসে কথা বলতে চান, আপনাদের নাম্বারটা কমেন্টসে দিবেন অথবা আমাদেরকে ফোন করবেন 0171348445 এই নাম্বারে। আপনি ফোন করবেন 0171348445 এই নাম্বারে কল করলে আমাদের টিম থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে, এবং অথবা এই নাম্বারে আপনি মেসেজও করতে পারেন যে আপনি ভূতবালার স্টুডিওতে এসে আপনিও ঠিক এরকম করে গল্প বলতে চান। আমরা আবারও ফিরতে চাই আমাদের ভাইয়ের কাছ থেকে। এবার কার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করবেন? এবার ভাই হলো আমাদের কয়েকজন ফ্রেন্ডের সঙ্গে আর কি ঘটে যাওয়া ঘটনা। জি, শুরু করেন। তো এটা হচ্ছে হলো 2021-22 সালে কুরবানি ঈদের 2 থেকে 3 দিন আগে। তো তখন আর কি হলো সবাই ছুটিতে ছিল, কারো কোনো কাজ বাজ ছিল না। তো সবাই মিলে একদিন বিকেলবেলা সবাই এক জায়গায় হলাম, ছোট বড় মানে কি সবাই। তো এক জায়গায় কয়েকজন বলল যে আমরা তো সবাই বড় হয়ে গেছি, অনেকদিন হয় লুকোচুরি খেলি না। তো সবাই বললো যে চলো তাহলে একদিন রাত্রেবেলা ডিশে বিশে লুকোচুরি খেলি। শুক্রবারে তো আবার সেই আবার শুক্রবার ছিল, শুক্রবারে তো ডিশেই বন্ধ থাকে, কোনো কার্যক্রম হয় না। তো আমরা সবাই মিলে চলে গেলাম ওখানে, ছোট বড়। চলে যাওয়ার পরে আমরা ওখানে বড় ছিলাম হলো 4 জন, আমি ছিলাম, আর হলো আমার 3 থেকে 4 জন ফ্রেন্ড ছিল বড়। তো আর হলো সবাই ছিল ছোট। তো সবাই মিলে নাম্বার দিলাম, নাম্বারটা পরে প্রথমে আমার একটা ফ্রেন্ড চোর হইলো। তারপরে আমরা সবাই লুকাইলাম ডিশে উজের পিছনে, 2 তলাতে 3 তলাতে। তো লুকানি বড় রুম খেললাম, খেলতে খেলতে তখন বাজে হলো 10:30 11টা। তো হঠাৎ তখন আবার আমার একটা ফ্রেন্ডের হলো ফুটবল খেলতে গিয়ে পা মচকিয়েছিল। তো ওই একবার হলো চোর হইলো। তো ওই গুনতে গেল, আমরা সবাই মিলে লুকাইতে গেলাম। লুকানির সময় আমরা 3 জন ছিলাম। তো আমরা 3 জন বুদ্ধি করলাম যে আমরা এবারকার ডিশে উইসের পিছনে যে জঙ্গলটা আছে ওই জায়গায় গিয়ে লুকাবো। তো ওটা গলি আছে, গলি দিয়ে যাওয়ার পর একটা প্রাচী আছে, প্রাচীটা টপকে জঙ্গলে যেতে হবে। তো আমরা 3 জনে চলে গেলাম যে ওখানে লুকাইলে ও আর আমাদের খুঁজে পাবে না। তো আমি বললাম যে আমি সবার প্রথমে দেওয়ালটা টপকে যাই। তো আমি সবার প্রথমে দেওয়ালটা টপকে গেলাম।
টপকে যাওয়ার পরে ওরা দুজন পিছনে ছিল। আমি বললাম যে তোরাও আইজাত লুকাবো, তাহলে কেউ দেখতে পাবে না। তো আমি আসার পরে আর একজন আসবে, দেওয়ালে উঠছি, পিছন থেকে এখন হঠাৎ করে বলতেছে একজন যে ওই দেখ কাঁঠাল গাছে কে জানি ওটা সাদা একটা ঝুলে আছে, সাদা পাঞ্জাবিবার। আমি বললাম যে কই, নাই তো। ওই বলতেছে আরে পাগল, ওই দেখো ওখানে তো কাঁঠাল গাছে কি জানি সাদা কালার একটা পাঞ্জাবি দেখা যাচ্ছে, চোখগুলো লাল। তো ওইটা বলার কারণে আমি ভয়তে দেওয়ালের ওই পাশ থেকে দেওয়াল টপকে এই পাশে দৌড় দিলাম। তো আমার পিছনে পিছনে এরা দুইজনও দৌড় দিল। দৌড় দেওয়ার পরে এরা আবার হলো সবাইকে বললো যে আমরা আর খেলবো না। সবাই বলছে কেন খেলবে না কেন, খেলা তো শুরু করলাম শুধুমাত্র 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে, আরও খেলি, 12টা পর্যন্ত খেলবো। তো আমরা বললাম যে এই ঘটনা ওই জায়গায় নাকি এলো সানি নাকি দেখছে, ভূত দেখছে। তো ওর সঙ্গে সঙ্গে নাইম আর আদৌ বললো যে হ্যাঁ আমিও দেখছি। তেমন সবাই বলছে চলো দেখি কই, আমরাও দেখবো। সবাই মিলে গেলাম। যাওয়ার পরে দেওয়ালের এই পাশ থেকে তো অনেকে বলছে যে কই, একজন হঠাৎ বল দিছে ওই দেখো কাঁঠাল গাছের ওখানে সাদা পাঞ্জাবিওয়ালা চোখগুলো লাল জ্বলতেছে। তো এই কথা বলার পরে সবাই মিলে দৌড় দিল। দৌড় দেওয়ার কারণ মানে আমরা সামনে 3-4 জন ছিলাম। বললাম একটা ফ্রেন্ডের পা মস্কে গেছিলো ফুটবল খেলতে। তো দৌড় দেওয়ার পরে সবার আগে ওই আমার পা ভাঙা ফ্রেন্ডটা সবার সামনে ছিল। আমরা তো অবাক, আমরা বললাম কি রে তোর তো পা মস্কে গেছে, তুই দৌড়ি কেমনে গেলি আগে? ও বলতেছে যে হলো পা পরে আগে জীবন, ভূত দেখছি ওখানে তো থাকা যাবে না। তারপরে আমরা অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে যে ডিসেবের সামনের রাস্তায় গেলাম, দেখলাম যে একটা হুজুর যাচ্ছে পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরে টুপি পরে। তো হুজুরকে সব বললাম যে হুজুর আমরা লুকোচুরি খেলতে ডিসেবের পিছনে এরকম দেখলাম। তো হুজুর বলল যে হ্যাঁ জিন তো আছে, আর আমি কিছু কিছু শুনেছি যে ডিসেবের পিছনে নাকি এইসব কিছু অনেক কিছু দেখা যায়। তো আমরা বললাম যে হুজুর একটু আমার সঙ্গে চলেন, দেখি যে ওখানে কি আছে, নাকি ওটা কোনো অন্য কিছু আছে। তো হুজুর বলল যে না বাবা আমি যাব না, আমারও ভয় করে। তো বললাম যে হুজুর তাহলে এটা কী করা যায়? তখন হলো তো ডিসি অফিসের পাশে এসপি অফিস আছে, ওখানে পুলিশ ছিল, 4-5 জন পুলিশ ছিল ডিউটিতে, ঈদের আগে তো ওই কারণে ডিউটি ছিল। তো হুজুর বললো যে ওখানে পুলিশ আছে, ওদেরকে বলি। তো আমরা গিয়ে পুলিশ অ্যাঙ্গেলতে বললাম যে এরকম ওরকম ঘটনা। তো ওনারা আবার বিশ্বাস করলো না, বললো যে এইসব কিছু হয় না, এইসব কিছু মিথ্যা, হয়তোবা কেউ কাউকে শত্রুতার কারণে মেরে হয়তোবা ফাঁস লটকে রেখেছে, এইটা হতে পারে। তারপরে ওনাদের থেকে 2 জন পিস্তল নিল আর 2 জন লাইট নিয়ে আবার ওখানে গেলাম। ওখানে এলো যে পিছনে জঙ্গলটা ছিল, জঙ্গলটার সামনে 4তলা ছিল, ভবন ছিল আর কি, হলো নারী নির্যাতনের যে কোর্টটা ওটার পিছনে। তো ওখানে গেলাম, গিয়ে পুলিশ আঙ্কেলের সঙ্গে। তখন আমরা ওখানে যাওয়ার পরে পুলিশ আঙ্কেলরা ওখানকার সিকিউরিটি আটকে বললো যে এরকম ঘটনা, এরা নাকি পিছনে কাক জানি ফার্স্ট টাইমে গলায় দড়ি দিয়ে লটকে রেখে দেখছে। তো উনি আবার চাবি নিয়ে আসলো। তখন আমরা শুধু ওখানে ছিলাম 4 জন ছিলাম, বাকিগুলো সবাই ভয়তে চলে গেছে। তো আমরা চাবি নিলাম, নিয়ে পুলিশ 3-4 জন, সিকিউরিটি গার্ড আঙ্কেল, আমরা 4 জন ফ্রেন্ড সিঁড়ি দিয়ে যাচ্ছি উপরে, যে ছাদে যাব। তো পুলিশ আঙ্কেলরা বললো চলো দেখি ছাদে গিয়ে দেখি, ছাদ থেকে নিচে কিছু দেখা যায় নাকি। তো ছাদে যাচ্ছি, তো হঠাৎ করে একজন আমার ফ্রেন্ড বলতেছে যে আমাদের সঙ্গে যে একটা হুজুর ছিল, হুজুরটা কই গেল? তো আরেকজন বলতেছে হয়তো হুজুর মনে হয় ভয় পাইছে, এই কারণে আমাদের রেখে চলে গেছে। আরেকজন বলতেছে যে হুজুর মনে হয় ভয় করছে, কারণ হলো হুজুরের বাসায় বউ আছে, যদি হুজুরে কিছু হয় তাহলে
বউ বাচ্চার কী হবে? আমি বললাম যে দূর বাদ দে, চল দেখি আমরা যাই। তো সবাই মিলে সাথে ওখানে গেলাম। সিকিউরিটি গার্ড আঙ্কেল দরজা খুললো। দরজা খুলে ছাদ থেকে সবাই নিজে দেখলাম কিছু নেই। লাইট মেরে সবাই দেখতেছি যে কিছু আছে নাকি। তো যে জায়গায় দেখছিলাম সাদা কাপড় পরা, তো ওই জায়গায় দেখলাম। দেখার পরে আমরা সিকিউরিটি গার্ড আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এগুলো যে দেখলাম ওটা কি সত্যি? তা আঙ্কেল বলতেছে হ্যাঁ, এই জায়গায় অনেক কিছু হয়, আমি মাঝে মাঝে এখানে রাত করে থাকি। তো উনি বললো যে উনিও নাকি কিছু শুনেছে, একদিন নাকি উনি ঘুমিয়েছিলেন, তো গভীর রাতে হঠাৎ ছাদের উপরে মানে মনে হয় ঘূর্ণিঝড় হচ্ছে, এরকম বাতাস, গাছের মানে গাছ ভাঙি পড়ার শব্দ, এরকম অনেক নাকি শব্দ শোনা যায়। উনি আরও বললেন যে পিছনে নাকি অনেক চিৎকার চেঁচামেচি, অনেক আর কি শব্দ শোনা যায়। উনি বললেন যে তোমরা কখনো এর পিছনে একা একা আসবে না, কারণ আমিও বিশ্বাস করি এর পিছনে অনেক কিছু আছে। এইটাই ছিল আমার জীবনের ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনা। এই ভয়ঙ্কর ঘটনাটি আমাদের নিশ্চয়ই আপনাদেরকে ভয় পাইয়ে দিয়েছে। তাদের বন্ধুদের সাথে এই ঘটনাটি ঘটেছিল এবং এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী তিনি নিজেও, এবং শেষ পর্যন্ত কি হলো আপনারা বুঝতে পারছিলেন। আপনারা শুনছেন রেডিও সারাবেলার জন্য 92.8 FM এই মেগাহার্টসে আপনারা শুনতে পারছেন আমাদেরকে, এবং যে যেখান থেকে আমাদের সাথে আছেন, আপনিও যদি এই ভয়ঙ্কর গল্পগুলো শোনাতে চান আমাদের স্টুডিওতে এসে, তাহলে আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের রেডিও সারাবেলার পেজে মেসেজ করতে হবে, অথবা আমাদেরকে আপনি ফোন করতে পারেন 017134844465 এই নাম্বারে, 017134844465 এই নাম্বারে। এবং এর পরের ঘটনায় আমরা ফিরব। এরপরে আমাদের বাকি যারা অতিথি আছে তাদের কাছ থেকে আমরা শুনবো ঘটনাগুলো। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এত সুন্দর করে এত ভয়ঙ্কর ঘটনাগুলো শেয়ার করার জন্য। এবং আপনি এর পরবর্তীতে আশা করছি সেফ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখতে হবে। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। এরপরে আমরা আমাদের দ্বিতীয় অতিথি যারা ছিল, পরপর 3 জন অতিথি কিন্তু আজকে এই স্টুডিওতে এসে গল্প বলছেন। আপনাদের সাথে আছি আমি নিশাদ মণ্ডল। ঠিক তাদের গল্পগুলো আমরা শুনবো। প্রথম যে অতিথি ছিলেন তিনি ভয়ঙ্কর একটা গল্প শেয়ার করছিলেন। আমরা দ্বিতীয় ঘটনাটা যাব। আমরা যাওয়ার আগে একটু দেখতে চাই আমাদের সাথে কে কে আছে। আইনুল হক আমাদের সাথে লিখছে, এখন সব ভূত পালিয়ে গেছে এত লাইটের কারণে। আচ্ছা, লাইটের কারণে হয়তোবা ভূত চলে যাবে না, লাইট অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে। আমাদের সাথে আছে নীল প্রজাপতি, লিখছেন তার মন্তব্যগুলো রামপুরা ঢাকা থেকে। আরিফুল ইসলাম প্রিয়ন্ত আমাদের সাথে আছে, প্রিয়ন্ত তো ধন্যবাদ জানাচ্ছি। ময়নুল হক বলছে খুব ভালো লাগছে। সামির মিয়া বলেছিল আমাদের সাথে আছে। সীমান্ত ইসলাম আমাদের সাথে আছে। নীল প্রজাপতি তিনি শুনছিলেন আমাদেরকে, শুনে খুব ভয় লাগছে সেটি আমাদেরকে শেয়ার করেছেন। ইতিমধ্যে বেশ কিছু কিন্তু শেয়ার হয়েছে, তাদের কারণে আমাদের লিসেনার্স বাড়তেছে। ঠিক আমরা এর পরের ঘটনায় ফিরতে চাই। আমরা পরের ঘটনায় যাব এবং তার আগে আপনারা জানাবেন আপনাদের মন্তব্যগুলো এবং কে কোন জায়গা থেকে শুনছেন সেগুলো অবশ্যই জানাবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইলও রয়েছে, বেশ কয়েকটা মেইল রয়েছে। আপনারা যদি মেইলও করতে চান আপনি মেইল করতে পারেন ভূত bhot.sarabala@gmail.com এই মেইলে আপনারা মেইল করতে পারেন। আপনার যারা আসতে চান না, দূর দূরান্ত থেকে যারা শুনেন, ঠিক তারা এই মেইলে আপনারা সেন্ড করতে পারেন। আমরা একটু দেখতে চাই আমাদের সাথে আরও বেশ কিছু মানুষ রয়েছেন, তাদের কথাবার্তাগুলো আমরা পড়ব এবং আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন তারা লিখবেন কেমন লাগছে এবং কে কোন জায়গা থেকে আছেন তারা জানাতে ভুলবেন না। আমরা একটু মেইলে চলে যেতে চাই, আমরা মেইল শুনবো। মেইলে আমাদের সাথে লিখছেন সাইফুল ইসলাম,
সীমান্ত, তিনি প্রতিনিয়ত আমাদেরকে মেইল করে থাকেন, আমরা মেইলগুলো পড়তে চাই। আসসালামু আলাইকুম। ভূত.com এর সকল লিসেনার্স টিম এবং টিম মেম্বারদের সকল জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা আর শুভকামনা নিয়ে শুরু করছে আজকের এই আয়োজনটি। আশা করি আপনিও ভালো আছেন ভাইয়া, কারণ জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। শাফায়েত আহমেদ সীমান্ত ভালো দলে থাকা মানুষের একজন। আজকে আবার সময় করে লিখতে বসছেন তিনি। কত সুন্দর আমাদের এই মুহূর্ত, সুন্দর আমাদের সময়গুলো, আমাদের এই পরিচিত ভবনের প্রতিটি মুহূর্ত চিরচেনা, অতি আপন, কিন্তু অতি পরিচিত এই মুহূর্তগুলোর সাথে হঠাৎ যদি সম্পূর্ণ অদেখা কোনো ভবনের সংযোগ ঘটে যায়, যদি সামনে চলে আসে এমন অযাচিত কোনো অস্তিত্ব যাকে এই লৌকিক ভবনে দেখতে পাওয়ার কথা নয়, তখনই বোধহয় অবতারণার ঘটে অলৌকিকের। আজকে এমন এক অলৌকিক ঘটনা শেয়ার করতে চাই ভূত বেলার পরিবারের সাথে। আশা করি ঘটনাটি আপনার ভালো লাগবে এবং আপনার লিসেনারদের সাথে শেয়ার করবেন। সময়টা তখন 1940 কিংবা 1945-এর মধ্যেই হবে। তার পরিবারের একজনের পূর্বপুরুষের সাথে ঘটনাটি ঘটেছিল, তিনি সেটা শেয়ার করেছেন আজকে। পাবনা জেলার রামনগর গ্রামের কথা বলছি। সেই গ্রামের দুরন্ত দুই ছেলে সোয়াইব আর নূর সালাম অত্যন্ত ভালো বন্ধু তারা, এবং বয়সটা ওদের দুরন্ত প্রণয়ের। দুজনেই 18 থেকে 22 বছরের মধ্যে, পাশাপাশি বাড়ি হয়, ছেলেবেলা থেকেই একসাথে বড় হওয়া, পড়াশোনা, কাজে যাওয়া আর সব সময়ে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার করে কাটতো তাদের সময়। যে সময়টার কথা বলছি সেই সময় কিশোর তরুণদের বিনোদন বলতে ছিল মাঝরাতে মাছ ধরতে যাওয়া, ভরা বর্ষায় ভীষণ খরস্রোতা নদীর সাঁতরে পার হওয়া, শীতের সময় বাউরে বা বিলে বনো পাখি শিকার করা। এদিক থেকে ওরা ছিল বেশ দুঃসাহসী, অ্যাডভেঞ্চার প্রিয়। ভূত আর অলৌকিককে খুব একটা বিশ্বাস ছিল না তাদের। রামনগর গ্রামের শেষ সীমানায় ছিল একটা বিশাল বাউর। শীতকালে সেই বাউর পূর্ণ হয়ে যেত না যেত খুব রকম দুর্লভ সব শীতের পাখি দিয়ে। কিন্তু সেই বাউরে পৌঁছানোর জন্য পার হতে হতে একটা বিশাল একটি জঙ্গল। পার্থপক্ষে দিনের বেলাতেও কেউ জঙ্গলের ধারের কাছেও যেত না, আর রাতের বেলায় তো প্রশ্নই ওঠে না, কারণ ওই জঙ্গল নিয়ে নানা রকম ভৌতিক কাহিনী প্রচলিত ছিল। যারাই ওই জঙ্গলে বা তার আশেপাশে যেত তাদের অনেকেই অদ্ভুত আর ব্যাখ্যাতীত নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হতেন বিভিন্ন সময়ে। কিছু মানুষ নাকি রাতের বেলা ওই জঙ্গলে শর্টকাট রাস্তা ধরেই দ্রুত গন্তব্য পৌঁছানোর জন্য, কিন্তু তারা নাকি তার কখনোই পৌঁছান নেই, তাদের কোনো হদিসও মেনে নেই। যাই হোক, একবার এক শীতকালে হলো কি, বন্ধুদের এক গল্পের আসরে অশরীর নিয়ে নানা তর্ক বিতর্কে সোয়াইব আর নূর সালাম বাউরে যেতে হবে, এবং তারা বাউরে গিয়েছিল সেটা প্রমাণস্বরূপ দুই একটি শীতের পাখি শিকার করে আনতে হবে। সোয়াইব আর নূর সালাম এতটা অ্যাডভেঞ্চার প্রিয় ছিল যে চকচকে করে উঠল তাদের চোখ। তারা 7-5 না ভেবেই এই গ্রহণ করে ফেলল। তারা আসলে রাতের বেলা ওই জঙ্গলে যেতে হবে এটা নিয়ে খুব একটা চিন্তিত ছিল না, কারণ আদতে তারা অলৌকিক বিশ্বাস করতো না। যাই হোক, দুই বন্ধু খুব দ্রুত প্ল্যান করলো যে রাতের আধারেই, অর্থাৎ রাতেই তারা বাউরে যাবে। বাসার বড়রা যদি জানতে পারে এই প্ল্যানের কথা, তাহলে তাদের কখনোই যাওয়া সম্ভব হবে না। তাই দুজন ঠিক করলো গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন ওরা বের হবে, যেই কথা সেই কাজ। নির্ধারিত রাতে সবাই ঘুমিয়ে যাবার পর সোয়াইব আর নূর সালাম বেরিয়ে পড়ল। রাত আনুমানিক 12টা হবে। ভয়াবহ রকম শীত পড়ছে সেই রাতে। তাপমাত্রা হয়তো 10 ডিগ্রির নিচে নেমে গেছে। ভয়ঙ্কর শীতে হু হু করে কাঁপতে কাঁপতে ওরা জঙ্গলের কাছে পৌঁছে গেল। ওদের সাথে পাখি ধরার ফাঁদ, পুরোনো আমলের একটি শর্টগান আর স্বল্প আলোর একটি
টর্চ লাইট। শীতের পরিষ্কার আকাশে ঝলমলে জ্যোৎস্না, কিন্তু এত বেশি ঘন কুয়াশা যে 2 হাত দূরের জিনিসও ভালো মতো টাহুর করা যায় না। কনকনে শীতের রাতে ঝকঝকে চাঁদের আলো আর ঘন কুয়াশায় সাদা চাদর ভয়ানক অদ্ভুত একটা দৃশ্যপট তৈরি করলো। ওরা দুজনে জড়ো সড়ো হয়ে কাঁপতে কাঁপতে গ্রামের বড় রাস্তা থেকে নেমে মাটির রাস্তা ধরে জঙ্গলের গভীরে প্রবেশ করলো। এবার কিন্তু ঘন গাছের আড়ালে ছাদ ঢাকা পড়ল। ওরা টর্চের মৃদু আলোয় সামনে এগোতে থাকলো। হঠাৎ নূর সালাম দাঁড়িয়ে গেল। সোয়াইফ ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে নূর সালাম বলে উঠল, আমরা ছাড়া এখানে আরও কেউ আছে, আমি নিশ্চিত। সোয়াইফ দাঁড়িয়ে একটু বোঝার চেষ্টা করলো। স্পষ্ট টের পেল ওদের কিছু একটা পেছন থেকে, জঙ্গল থেকে অস্বাভাবিক লম্বা অত্যন্ত শীর্ণকায় মানবাকৃতির একটি কুচকুচে কালো অবয় রাস্তায় বাড়িয়ে এসেছে। নিকষ কালো অন্ধকারে ভালো করে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু হতভাগ্য ওরা লক্ষ্য করলো ওই প্রায় 10 ফুট লম্বা অবয়টির সাথে একটি চতুষ্পদ পশুর মতো আরেকটি কিছু আছে। এই প্রথমবার ওরা দুজন একসাথে উপলব্ধি করতে পারলো যে কিছু একটা বোকামি না ওরা করছে। এই জঙ্গলের সব ঘটনাকে অবিশ্বাস করে অস্বাভাবিক লম্বা সেই অবয়টি হঠাৎ তার শীর্ণকায় একটি বাহু উঠিয়ে সরাসরি ওদের দুজনের দিকে নির্দেশ করলো, যেন দেখিয়ে ওদেরকে। আর সেই অশরীরের নির্দেশে সেই পশুটি তাদের দিকে এগিয়ে আসলো। ওটা যদি কুকুর হয়ে থাকে তাহলে ওটা কমপক্ষে একটা বাছুরের মতো সমান বড় হবে। ধবধবে সাদা ওই পশুটি অলৌকিক সুরে গর্জন করে উঠল। ওটার টকটকে লাল চোখের জলে হিংস্র চাহনি স্পষ্ট বুঝিয়ে দিল যে ওই জঙ্গলে আর কেউ নেই। আস্তে আস্তে এগিয়ে আসছে ওরা। ভয়াবহ আতঙ্কে নূর সালাম ও সোয়াইব আবিষ্কার করলো ওরকম পশু একটা নয়, আরো অনেক অনেক পশু বের হয়ে আসছে বনের ভিতর থেকে। চারদিক থেকে ঘিরে ফেলছে ওদের। অন্য জগতের দানবীয় সাপদগুলোর একযোগে আর্তনাদ করে উঠল। এগুলো একত্রে ভয়ে থর থর করে কাঁপছে দুজন। এখনই বোধহয় এগুলো ঝাঁপিয়ে পড়বে ওদের দুজনের উপর। বাঁচার বোধহয় আর কোনো আশা নেই ওদের। এই ভয়াবহ আতঙ্ক দেখে হঠাৎ তীব্র জান্তব্য ও পাশবিক স্বরে হেসে উঠে পিছনে দাঁড়িয়ে থাকে সেই কালো শীর্ণকায় মূর্তিটি, যে খুব মজা পেয়েছে ওদের আসন্ন মৃত্যু আতঙ্ক দিকে। এইবার শেষ চেষ্টা হিসাবে সোয়াইব নূর সালামের হাত টান দিয়ে প্রাণ ছুটতে লাগলো। ঊর্ধ্বশ্বাসে দুজন ছুটতে আর যত দোয়া কালাম জানা আছে সব পড়ছে। বুঝতে পারছে পিছনে ছুটে আসছে ওই জিনিসগুলো। চারদিক থেকে যখন ওদের সম্পূর্ণ ঘিরে ফেলেছে সাপদগুলো, আর কোনো রাস্তা নেই, তখন হঠাৎ ওরা দেখলো জঙ্গলের মধ্যে বিরাট এক অস্বস্ত গাছ এবং ঠিক নিচে একটা বিশাল কুয়ো। আর সেই কুয়োর নিচ থেকে বিস্তৃত হচ্ছে মৃদু আলোর রশ্মি। ওরা আর কোনো উপায় না পেয়ে দেরি না করে প্রাণ বাঁচাতে কুয়োর গায়ে বাঁধানো ইট বেয়ে তরতর করে নিচে নেমে গেল। কুয়োর পাশে মাটিতে পড়ে রইল ওদের শর্ট গান, টর্চ আর ফাঁকি ধরার ফাঁদ। শীতের দরদর করে ঘেমে উঠল দুজন। ধবধবে সাদা কাপড় পরা সেই বুজুর্গ ব্যক্তি পোশাক, মাথায় বিরাট পাগড়ি পরা, বিশাল সফেদ দাড়ি ও চুলে ঢেকে যাওয়া নিখুঁত সুন্দর চেহারা এবং জীর্ণ হলুদ বর্ণ ধারণ করা পুঁথিটি, এবং সে বসে বসে সেই পুঁথি পড়ার ভঙ্গিটি স্পষ্ট দেখতেছিল, এবং যে তিনি ওই সময়ে ওই স্থানে কেউ নেই, কেউ নন, হতেই পারেন না। সোয়াইব শুকনো গলায় বলে উঠল, কে ওখানে? চেহারার এবং জীর্ণ হলুদ বর্ণ ধারণ করা ওদের প্রশ্ন শুনে ধীরে ধীরে মুখ তুলে ওদের দিকে তাকালেন বৃদ্ধ। নিস্পৃহ আর
শূন্য একটা দৃষ্টি, তার কাছে স্বচ্ছ দুই চোখ। সম্পূর্ণ অচেনা এক ভাষায় ওদের দুজনকে ধমক দিয়ে উঠলেন। এরপর স্পষ্ট বাংলা ভাষায় ওদের গ্রামের স্থানীয় ভাষাতেই ধমক দিয়ে উঠলেন, বললেন এটা ফাজলামি করার জায়গা না। এবং তিনি বললেন ঘুরে বসো আর দোয়া কালাম পড়তে থাকো, কোনো মতেই বাহিরে যাবে না। যেন বাহিরে ওদের সাথে কি হয়েছে তা সব কিছুই জানেন সেই বৃদ্ধ। এই চিন্তা করার সময় নেই। সোয়াইব আর নূর সালাম দ্রুত বৃদ্ধের দিকে ঘুরে পেছন ফিরে বসে কালিমা আর জানা সব দোয়া কালাম পড়তে থাকলেন। যা ওদের আচরণের সাথে একেবারেই মিলল না। পরবর্তী তিনি আবার সেই রাত থেকে বেঁচে ফিরলেন এবং পরবর্তী বন্ধুদের সাথে খুবই অবাক হয়েছিল। দুরন্তপনা ওদের চলে গিয়েছিল একেবারেই। এরপর কাহিনীটা খুব ছোট। বন্ধুদের কোনো এক আড্ডায় অশরীরীয় অলৌকিক এই সমস্ত প্রসঙ্গটা উঠলে খুব কৌশলে এড়িয়ে যেত ওরা দুজন, আর ভয় বিশ্বাস করে কি না সরাসরি জানতে চাইলে শুকনো একটা হাসি দিয়ে চুপ হয়ে যেত। নূর সালাম আর সোয়াইব অনেকদিন পর্যন্ত গোপন রেখেছিল ঘটনাটি। পরে হয়তো বৃদ্ধ বয়সে বংশধরের কাছে এই ঘটনা বলে গিয়েছিল তারা। ঘটনার সমাপ্তি এখানেই, কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়ে গেল ভূত বেলায় টিম লিসেনারদের কাছে। সেদিন রাতে সেই কালো হবই আর পোষা সাদস্পদগুলো অন্য জগৎ থেকে কি এসেছিল? আর সেই অসহায় তরুণকে আশ্রয় দিয়ে বাঁচিয়ে দেয়া সেই রহস্যময় বৃদ্ধই বা কে? অলৌকিক আর পরলৌকিক এই দুই জগতের সেতু বন্ধন করেছিল যে সেই গায়েব হয়ে যাওয়া রহস্যময় কোটি বা কোথায়? প্রশ্ন রয়েই গেল। আসলে এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমাদের দৃষ্টির আড়ালেই থেকে যায়, যা কোনো ব্যাখ্যা থাকে না। আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই কামনায় শেষ করছি। ঘটনাটি ভালো উপযুক্ত মনে হলে তাহলে লিসেনারদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করেছিলেন সাফায়েত হোসেন সীমান্ত ভাই, যার ঠিকানা ঘোড়াবন্দা চৌরাস্তা বাজার। এটি মনে হচ্ছে যে মনোহরপুরের একটি ওয়ার্ড, আমার যতটুকু মনে হচ্ছে। সাফায়েত আহমেদ সীমান্ত ভাইকে তার উপজেলাটা একটু সম্পর্কে আমরা পরবর্তী মেইলে জানতে যাব, উপজেলাটা কোন জায়গা থেকে। আমরা দেখতে পাচ্ছি সময় একদম শেষ মুহূর্তে চলে আসছে। আমাদের সাথে আরও গল্প আরেকজন শেয়ার আমরা এই ভূত বেলায় যারা আসতে চান, সরাসরি এখানে গল্প বলতে চান, তাদেরকে বলবো আপনি অবশ্যই আপনার ফোন নাম্বারটি মেসেজ করুন আমাদেরকে 01713484465 এই নাম্বারে। আপনাদের অবশ্যই আপনার আমাদের টিম আপনাকে যোগাযোগ করবে পরবর্তীতে। এরপরে আমরা আরও একজন প্রথম যিনি গল্প পড়ছিলেন তার কাছে আমরা ঘটনা শুনবো। এবং এবার কার সাথে ঘটনা আপনি বলতে চাচ্ছেন? একদম সংক্ষিপ্ত সময়ে আমরা যেহেতু আছি, 42 বাজে, আর কয়েক মিনিট আছে হয়তো বা। এর যে ঘটনাটি শেয়ার করছেন এটি কার সাথে ঘটে যাওয়া? এটা আমার নানুর সঙ্গে নানুর সাথে ঘটে যাওয়া। প্লিজ শেয়ার করেন। তো উনি হচ্ছে মুরব্বীরা কিছু সময় বিলে মাছ মারতে যায়, যেটাকে বলা হয় ভুটিয়া। সে ভুটিয়া মারতে মারতে, আপনারা জানেন কি না, বালুয়ার পাশেই একটা মেলা আছে, ঠাকুরবাড়ির মেলা। ওখানে আমার নানুর বাসা। তো হচ্ছে উনি মাছ মারতে গেছে। মাছ মারতে যা হুট করে সামনে একটা বিশাল বড় মাছ। সে মাছটা মানে পলর নিচে ছাপাইতেছে, কিন্তু পলর নিচে পড়তেছে না। অথচ অনুভব করতেছে যে এটা মনে হয় পলর নিচেই পড়ছে। পরে সেটা দেখার পর আমার নানু মনে মনে ভাবতে লাগলো যে না, এটা কোনো সাধারণ জিনিস না, এটা
জিন জাতীয় জিনিস হতে পারে। পরে আমার নানু ওখান থেকে এই বিষয়টা বুঝতে পেরে আমার নানু যখন বাসার দিকে রওনা দিল, আমাদের হচ্ছে ঠাকুরবাড়ির মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আসতে হয়। উনি যে বিলে গেছিলেন মাছ মারতে, ওখান থেকে বাড়ি ফেরার পথে হচ্ছে ওই রাস্তাটা ব্যবহার করতে হয়। তো উনি ঠাকুরবাড়ির মাঝখান দিয়ে ওই রাস্তাটার মাঝখান দিয়ে আসতেছে, আসতে দেখে যে একটা আম গাছের নিচে একটা সাপ, বিশাল বড় একটা সাপ ওখানে বসে আছে। পরে নানু ওটা দেখার পর হুস হুস করার পরেও যায় নাই। পরে আস্তে আস্তে আমার নানুর দিকে এগিয়ে আসতেছিল। পরে নানু একটা লাঠি দিয়ে একটা ডাং মারছে। ডাং মারার পর ওই সাপটা হুট করে ওখান থেকে উধাও হয়ে যাওয়ার পর পেছন থেকে আনুমানিক করতেছে যে ফিস 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 একটা শব্দ হচ্ছে। এমন নানু পেছন থেকে ঘুরে দেখে যে সাপটা পেছনে। তখন তো আবার নানু বলছে যে না, এইটা তো সাপ না। সে মনে হলো ভাবতে লাগলো যে আজকে আমার সঙ্গে কি হতে লাগছে। ওখানে মাছ মারতে গেল, মাছটা ধরতে পারলো না, অনেক একটা জেন। আবার বাড়ির পথের ভেতরে একটা সাপ, সেটাকে লাঠি দিয়ে কোবানোর পর ওইটা আবার পেছনে চলে যাচ্ছে। পরে উনি এটা ভাবতে লাগলো। পরে নানু তো একটু সাহস ছিল, তো বলতে লাগলো যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে তোদের কাছে আমি মাপ চাচ্ছি, আর যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে তুই আমাকে স্বপ্ন দেখাতে পারিস, আমি সেটা পূরণ করে দেব। হুট করে পরে দেখে যে সাপটা ওখানে নেই। পরে নানু বলছে তাহলে এখন বাসায় যাওয়া যাক। পরে তখন বাসায় গেল। বাসায় যাওয়ার পর উনি ফ্রেশ হয়ে শুয়ে পড়ছেন। হুট করে ওনাকে নাকি রাত্রে স্বপ্ন দেখাইছে যে আমি কিচ্ছু চাই না, শুধু 2 ঠ্যাঙালা একটা পাটা চাই। পরে নানাই স্বপ্ন দেখার পর উনি চটকে উঠছেন। ওঠার পর উনি বলতেছেন যে এটা তো কখনোই সম্ভব না, যে ওনার ছেলে 2টা, তার মধ্যে একটা চাচ্ছে। আর মানুষের 10টা সন্তান থাকলেও কাউকে দিতে যাবে না। পরে না করে যে না, এটা কখনোই সম্ভব না, এটা হতেই পারে না। যখনই এই কথাটা বলছে, এই কথা বলার পর নানুর গলা কে যেন মানে চাপে ধরেছে। উনি বুঝতে পারছেন যে না, আমার গলা কে খালি আনুমানিক করতেছে যে আমার গলা কেউ একজন চেপে ধরে আছে, কিন্তু দেখতে পাচ্ছে না। পরে এরকম চাপ দিছে, দেওয়ার পর হুট করে দেখে যে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর উনি ফ্রিজে পানি ছিল, ফ্রিজ থেকে পানিটা বের করে 2 ঢোক খাইছেন। খাওয়ার পর উনি শুয়ে পড়ছেন যে এর ব্যবস্থা কালকে নেব, নানু ওইভাবে বলে শুয়ে পড়ছেন। পরে আবার কিছুক্ষণ পর দেখে যে ওই সাইড দিয়ে হাঁটলে যেরকম শব্দ হয়, মানুষ যদি হাঁটে তার যেরকম শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে। নানু ভাবলে যে এত রাত্রে মানে কে ঘোরাঘোরা করতেছে। পরে উনি রুম থেকে বাইরে আসে, দেখে যে আশেপাশে কেউ নেই। টর্চ লাইট ছিল, দেখেছে আশেপাশে কেউ নেই।
পরে হুট করে গাছের আগলে শব্দ হলো, পাতা নাড়ানোর শব্দ হলো। তখন আবার নানু টর্চ লাইটটা ওই গাছের দিকে মারলো। মাসে দেখে যে ওখানে একটা সাদা কি যেন ছিল, লাইট মারার সঙ্গেই সে সাদা জিনিসটা ওখান থেকে হারিয়ে গেল। পরে নানু তো একটু একটু জানতোই তান্ত্রিক বিষয়। পরে উনি ওনার শরীর বন করে রাত্রে শুয়ে পড়েছেন। আবার স্বপ্ন দেখেছে যে তুই যদি আমার ওই জিনিসটা না দেস তাহলে তোর একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। তখন বলছে যে না, এটা তো কখনোই সম্ভব না। পরে সকালবেলা উনি আবার আমাদের বাসার সাথেই একজন ফকির আছে, আসলে যদি ঠাকুরবাড়ি থেকে কেউ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে সুমন ফকির নামে একজন লোক আছে। পরে হচ্ছে ওনার কাছে গেছি, ওনার সঙ্গে আবার আমার নানুর মিল আছে। তো সুমন কাছে যাওয়ার পর সুমন সব কিছু খুলে বলছে, আচ্ছা আমি দেখবো, এখন আমি সন্ধ্যের দিকে আপনার বাসায় যাচ্ছি। পরে সুমন মামা সন্ধ্যের দিকে বাসায় আসলো, আসিয়া বলে যে এখানে তো ভয়ঙ্কর কিছুই হতে চলেছে, আপনি এক কাজ করেন, পাতা নামান, নামে দেখেন যে ও কি জন্য আপনাকে ভর করছে, কি জন্য এই বাসার উপর ওরা তো খ্যাপ। তা বললো যে ঠিক আছে, তুমি পাতা নিয়ে এসে পাতা নামান। পরে সুন্দর দিকে পাতা নামালো, আমার সঙ্গে পাতা বলল যে ওর কোনো দোষ নাই, দোষ একটাই, ওই কালীতলাতে মাছ মারতে যায়, ওই আমার উপর আঘাত করছে, ওই জন্যেই ওনাদের উপর এত খ্যাপ। সুমন ফকির বললো যে এখন তোকে এখান থেকে চলে যেতে হবে। তো বললো যে আমি এখান থেকে যাবো না রে ফকির, আমাকে জ্বালাস না, চলে যা। পরে মামা আবার হচ্ছে সুমন মামা সরিষার তেল নিয়ে যখন গায়ে ছিঁড়ে দিল, তখন বললো যে আমি এখান থেকে যাব, কিন্তু একটা শর্ত আছে। সুমন মামা বললো যে কি শর্ত? এই কথা বলার পর যে বলছিস যে দুই ঠেঙ্গালা আমার পাঠা লাগবে একটা, কয়টা তো সুমন মামা পরে বললো যে এটা তো কখনোই সম্ভব না, এটা ছাড়া তুই কি চাস বল, আমরা তোকে সেটাই দেওয়ার চেষ্টা করবো। যে না রে ফকির, আমার ওটাই লাগবে। পরে হাতে নাটি ছিল, নাটি নেই, দাগে যখন কোপ দিছে, কোপ দেওয়ার সঙ্গে তো আবার বলতেছে যে ঠিক আছে রে ফকির, তুই হচ্ছে 3 রাস্তার মোড়ে দুধ আর কলা দিয়ে আসবি, 2 হালি কলা দিয়ে আসবি। আমার সুমন মামা তো মুসলিম, পরে সুমন মামা বলল যে না, এটাও হবে না, এটাও আমরা মেনে নেব না। তাকে বললো যে না রে ফকির, এটা ছাড়া আর আমার কোন রাস্তা নেই। পরে মা বলে তুই তো হিন্দু, আমরা তো হচ্ছে মুসলিম। তো বলতেছে যে ফকির, সবাই এক রে ফকির। যখন এভাবে বলছে তখন মা বলল এক হলে হবে না, ধর্ম তো আর এক না। তখন মা বলল যে এটা ছাড়া পরিকল্পনার কি আছে সেটা বল। পরে বলে না, পরে আবার একটু সরিষার তেল দিছে। তারপর বললো যে ঠিক আছে রে ফকির, তোদেরটাই মান, মসজিদে
5টা গামছা আর কিছু তাবারকের ব্যবস্থা করে দিবি। কয় এটা হলে, এটা দিলে কি তুই চলে যাবি? কয় হ্যাঁ, এটা দিলে আমি চলে যাব। কয় তুই যে চলে যাবি আর প্রমাণ কি পাবো? তুই চলে গেছিস আর প্রমাণ কি? পরে যখন এবার বললো, কয় তুই কি প্রমাণ চাস? পরে মানে পেছন থেকে একটা মহিলা বললো যে ও যখন যাবে তখন একটা গাছের ডাল ভেঙে দিয়ে যেতে বললো। পরে ওই যখন সুমন মামা তখন বলল যে ওই সুমন মামা বললো যে হচ্ছে তুই যখন যাবি তখন একটা গাছের ডাল ভেঙে দিয়ে যাবি। তখন বললো, আবার একটু ভাবলো, ভাবার পর বলতেছে যে সুমন মামা ভাবলো, ভাবার বলতেছে যে না, ও যে চলে যাবে একটা ডাল ভেঙে দিয়ে যাবে, ওই ডালটা যদি কোনো মানুষের মাথায় পড়ে, এমন আছে যে হচ্ছে বড় ডালও ফেলে দিয়ে যেতে পারে, তাহলে বিপদ হতে হ্যাঁ। পরে ওটা না করে বলছে যে আমি হচ্ছে আঙিনায় একটা পাতা ফেলে যাব। ও আচ্ছা, পাতা তো এখন গাছের অসংখ্য পাতা পড়তেই পারে। হ্যাঁ। পরে ওটাও হলো না। বললো ঠিক আছে, তোর কিছুই করা লাগবে না, তুই এমনি চলে যাবি নাকি সেটা বল। পরে ওকে এইভাবে কেটে কেটে যে তুই যদি এখানে চলে না যাস, ওর সঙ্গে মানে সুমন মামার সঙ্গে সঙ্গে ও বলতেছে যে হচ্ছে আমি যদি এখান থেকে না যাই তাহলে হচ্ছে কালির মাথা খাবি। যখন এটা বলতে চায় না, কয় না রে ফকির, এটা আমি বলতে পারবো না। পরে আবার ওকে পানি ছিটে দিছে, তখন আবার বলে দিছে। তারপর ওই পর্যন্তই বাড়ি বন করে মধ্যে আসে। হ্যাঁ, আর আমার যতটুকু সমস্যা হয়, মানুষের ভেতরে ভয় থাকতে পারে, যখন আমার ভয় লাগে বা ভয় পাই কোনো কিছুই ভালো হচ্ছে না, তখন আমি এই সুমন মামার কাছে গেলেই আমাকে এটা এখন করে দেয়। আসলে যে ঘটনাটি শেয়ার করছিলেন আমাদের এই যে গাইবান্ধা সদর বাস স্ট্যান্ড থেকে ভাই আসছিলেন, ধন্যবাদ। আমরা তিনজনকেই আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর এবং এত ভয়ঙ্কর ঘটনাগুলো আজকে আপনারা শুনছিলেন। আমিও খুব ভয় পেয়েছিলাম, স্টুডিও থেকে উপলব্ধি করছিলাম সেই সিচুয়েশনে নিয়ে নিজেকে প্রেজেন্টেশন করবার জন্য। আপনারা যারা এতক্ষণ ধরে শুনছিলেন এই ভূতবালা আয়োজনটি, আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আগামী পর্ব অবশ্যই আপনারা যারা এই স্টুডিওতে এসে কথা বলতে চান, অবশ্যই আপনারা ফোন করতে পারেন অথবা মেসেজ করতে পারেন 0171348445 এই নাম্বারে আপনারা টেক্সট করবেন অথবা আমাদেরকে ফোন করবেন। তাহলে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে, অথবা আপনি voot.sharabala@gmail.com এখানে মেইল করে রাখতে পারেন। তাহলে সেই মেইলগুলো আমরা পরে আপনাদেরকে শোনাবো। আপনারা ফেসবুক আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন আপনি আসতে চান কিনা। সে আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের ভূত